চলো শুরু করা যাক সাত কাহানি ষষ্ঠ পর্ব। আজ বিকালে অমরনাথ আসবেন। অঞ্জলি আসতে চেয়েছিলেন, কিন্তু আজ অবধি কোনো মা নাকি মেয়ের বউ ভাতে যায়নি বলে মনোরমা তাকে নিষেধ করেছেন। বলেছেন বাপ গেলে মেয়ে একটু কান্নাকাটি করবে, মাত্র তার বেশি কিছু হবে না। হাজার হোক বাপ হলো ছেলে, তার সঙ্গে দূরত্ব থাকেই, কিন্তু মাকে দেখলে নিজেকে সামলাতে পারবে না মেয়ে। এই কারণে মায়েরা মেয়ের বউ ভাতে যায় না। এসব কথা দীপার সামনেই হয়েছে। যদি গাড়ির ব্যবস্থা করা যায় তাহলে অমরনাথের সঙ্গে বাগানে কয়েকজন বাবু আসবেন, না হলে অমরনাথ একা এসে বউ ভাত খেয়ে হোটেলে রাত কাটাবেন। মেয়ের বিয়ের দিন 3 বছরের মধ্যে নাকি কুটুম বাড়িতে কাটাতে নেই। দীপার মনে হলো সে যেন অনেক দিন এখানে রয়েছে। বাবা মা ঠাকুমা আর খুদে দুটোকে দেখার জন্য তার মন আকুলি বিকুলি করতে লাগলো। এই সময় নলিনী এলেন। তুমি নাকি সকালে দুধ খাওনি? এটা খাবো না, ওটা খাবো না, মেয়েরা বলে বিয়ের আগে, বিয়ের পরে না। এসব কথা কি তোমার ঠাকুমা শিখিয়ে দেয়নি? জানালার ধারে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল দীপা। নলিনী রাখলেন, আনু দুধটা নিয়ে আয়। আনু দুধের গ্লাস নিয়ে এলো। নাও খেয়ে নাও, জল হয়ে গিয়েছে, জলই খাবে। ধরে গ্লাসটাকে, তোমার স্বাস্থ্য ভালো করতে হবে। দীপা প্রতিবাদ করার চেষ্টা করলো। আমি কখনো দুধ খাই না। আহারে, দুধ খায় না? তোমার শ্বশুর জানলে মজা টের পাইয়ে ছাড়বে। খাও। ধমকটা এত জোরে হলো দীপা গ্লাসটা নিল, সমস্ত শরীর বুলিয়ে দুধটা গলা দিয়ে নামলো, আঁচলে মুখ মুছলো। নতুন শাড়ির আঁচল খড়খড় লাগলো ঠোঁটে। নলিনী বললেন, তোমার বাবা আজ আসবেন তো? শুনেছি কে যেন মরে গেছে ওখানে। কে মরেছে? প্রশ্নটা করে ঝট করে ললিতাদির মুখটা ভেবে ফেলল সে। একটা লোক। দেখো বাপু, তিনি না এলে লোকে নিন্দা করবে। শহরের কেউ তো বাকি নেই, সবাই আসবে। তার ওপর শুনছি বিধান রায় আসবেন। বিধান রায়ের নাম শুনেছ? দেশের রাজা, কলকাতায় থাকে। রাজা নয়, মন্ত্রী, মুখ্যমন্ত্রী। মাথা নিচু করে শুধরে দিল দীপা। ওই হলো, এবার স্নান টান করো। দুপুরে ভাত পরিবেশন করতে হবে তোমাকে, জ্ঞাতি ভাইদের পাতে ভাত দিয়ে, তবে আমাদের সংসারে মানুষ হবে। নলিনী চলে গেলেন আনুকে সঙ্গে নিয়ে। দীপার মুখে তখন ঠান্ডা দুধের বিষাদ। নতুন বউ ভাত পরিবেশন করবে, কিন্তু বাড়িতে ফেরার সময় পাচ্ছিলেন না প্রতুল বন্দ্যোপাধ্যায়। চিফ মিনিস্টার টাউনে এসে গিয়েছেন। কমিউনিস্ট পার্টি থেকে বিক্ষোভ দেখাতে পারে এই আশঙ্কায় সার্কিট হাউসের সামনে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তবু প্রতুলবাবু একবার সার্কিট হাউস আর একবার কংগ্রেস অফিস করে বেড়াচ্ছেন। নেতারা কথা দিয়েছেন যেমন করেই হোক 5 মিনিটের জন্যও চিফ মিনিস্টারকে নিয়ে যাবেন বিয়ে বাড়িতে। সাংবাদিকরা জেনে গিয়েছেন প্রতুলবাবু উদ্ধস্ত পুনর্বাসন তহবিলে 10,000 টাকা প্রদান করবেন। চিফ মিনিস্টার এখন ডুয়ার্সে ফিরে এসে মিটিং করবেন প্রশাসনের কর্তাদের সঙ্গে। প্রতুলবাবু সার্কিট হাউস ছেড়ে আসতে ঠিক ভরসা পাচ্ছিলেন না। যেভাবে দ্রুত সবকিছু পাল্টে যাচ্ছে তাতে চোখের আড়াল হলে নেতাদের চাপের মধ্যে রাখা যাবে না। দাদা নেই, তিনি খগেন্দ্রনাথ দাশগুপ্তের সঙ্গে ডুয়ার্সে গিয়েছেন আগেই। এদিকে ঘড়িতে এখন 3টে বাজে। বাড়ি থেকে লোক এসে দুবার ঘুরে গিয়েছে। বউ বসে আছে ভাত নিয়ে। তিনি না খেয়ে এলে বউ ভাত হতে পারছে না। চুলোয় যাক বউ ভাত, একদিন ভাত না খেলে কোনো ক্ষতি হবে না। কিন্তু চিফ মিনিস্টারকে নিয়ে যদি আজকে রাতের অনুষ্ঠান যাওয়া যায় তাহলে দুটো বড় কন্ট্রাক্ট পকেটে এসে যাবে। তখন খাও না কত খাবে। 10,000 টাকা অনেক গুণ হয়ে ফেরত আসবে। তিনি বলে পাঠালেন, যাবো, খিদে পেয়েছে, সে যেন খেয়ে নেয়, তার ফিরতে দেরি হবে। চিফ মিনিস্টার এলেন বিকেল 5টায়। লম্বা শাস্ত্রবান মানুষটি সার্কিট হাউসে এখনই মিটিংয়ে বসবেন। একজন বড় নেতা প্রতুলবাবুকে সেই ফাঁকে তার কাছে নিয়ে গেলেন। তিনি এখানকার একজন বিখ্যাত ব্যবসাদার। আমাদের সমর্থক উদ্ধস্তদের জন্য 10,000 টাকা দিতে চান। খুব ভালো কথা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি চেকটা জেলা শাসকের মাধ্যমে কলকাতায় পাঠিয়ে দেবেন। আপনাদের মতো মানুষ যত এগিয়ে আসবেন তত সমস্যার মোকাবিলা করা সহজ হবে আমার। আর একজনের দিকে
ফিরে কথা শুরু করতেই নেতা প্রতুলবাবুকে ইশারা করলেন বেরিয়ে যেতে। প্রতুলবাবু তাকে ফিসফিস করে বিয়ে বাড়িতে যাওয়ার কথা বললেন। নেতা জিজ্ঞাসা করলেন, আপনি তো আজ রাত্রে জলপাইগুড়িতেই থাকছেন? না হে, শিলিগুড়িতে যাব এখনই। কই, মিটিংয়ের ব্যবস্থা হয়েছে? 6টার সময় খেতে বসলেন প্রতুলবাবু। আজ বাড়ির বেশিরভাগ মানুষ অভুক্ত। খিদে ঘুমিয়ে পড়েছিল দীপা। তাকে তুলে আনা হলো। বাইরে আলো জ্বলছে, সানাই বাজছে। রাতের নিমন্ত্রিতরা আসতে শুরু করেছে। এর মধ্যে নলিনীর নির্দেশ, 1 হাতা ভাত গামলা থেকে তুলে শ্বশুরের পাতে দিল দীপা। ঠান্ডায় ভাত ডেলা পাকিয়ে গিয়েছিল। সেটা ভাঙতে ভাঙতে দাঁতে দাঁত চাপলেন প্রতুলবাবু। অপয়া। 9টা বাজতে না বাজতে বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেল। একই শীতের রাত, তার উপর শহরটার নাম জলপাইগুড়ি। গরমকালে এখনো রাত্রে রিক্সা পাওয়া যায়, কিন্তু শীত পড়লে সন্ধে গড়ালে তারা উধাও হয়ে যায়। আর রিক্সা ছাড়া ঘোরাফেরা অন্য কোনো জায়গায় এখানে নেই। শহরে চিফ মিনিস্টারের উপস্থিতি খুব একটা কাজে দেয়নি এ ব্যাপারে। স্টেশনের কাছে ওয়েসিস নামের একটা হোটেলে উঠেছেন অমরনাথ। খাওয়া দাওয়ার পর সেখানে যেতে হবে হেঁটে, মাইল খানেক রাস্তা। সন্ধে নাগাদ তিনি এসেছেন বিয়ে বাড়িতে। বাগান থেকে সুভাষচন্দ্র আর নবনী ছাড়া কেউ তার সঙ্গে আসেনি। হরিদাসবাবুর মৃত্যুর পর কাউকে বলতে ইচ্ছে হয়নি। এরকম একটা ঘটনা সমস্ত বাগান একবার চুপ মেরে গিয়েছে। মেয়ের বউ ভাতে না এলেই নয়, তাই আশা। দুঃখ তিনিও কম পাননি। তার চেয়ে বড় কথা, কাউকে বলতে পারেননি যে দীপা বাড়িতে থাকতে থাকতে তিনি হরিদাসবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখেছেন। শুভযাত্রায় বিঘ্ন ঘটবে বলে পালিয়ে থেকেছেন। স্বার্থপরের মতো কাজ করেছেন নিশ্চয়, তবে সেটা মেয়েটার মুখের দিকে চেয়ে। কিন্তু সেই সঙ্গে মনে খুঁতখুঁতানি শুরু হয়ে গেছে অঞ্জলির। এই বিয়েতে একটার পর একটা অশুভ ইঙ্গিত ধরা পড়েছে। আজ বৌভাতে এসে মন হালকা হলো তার। মেয়ের বিয়ে হয়েছিল তার সাধ্য মতো, কোথাও কার্পণ্য করেননি। কিন্তু এ বাড়িতে এসে বুঝতে পারলেন সেটা কত সামান্য। নতুন বউ বসে আছে রাজেন্দ্রনীর মতো, উপহারের পাহাড় তার পাশে। সুভাষচন্দ্র পাশে এসে দাঁড়ালেন। জামাইবাবু, এবার চলুন। হ্যাঁ, একবার দীপার সঙ্গে। না, আর যাবেন না। সন্ধ্যাবেলায় অনেক কষ্ট নিজেকে সামলেছে মেয়েটা, এখন চলে যাচ্ছেন। জানলে মেয়ে ভেঙে পড়তে পারে। তাছাড়া আমার এখানে থাকতেও ভালো লাগছে না। কেন সুভাষ, কি হয়েছে আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারলেও এতক্ষণ মনকে প্রমোদ দিচ্ছিলেন অমরনাথ। যতটা না এরা করেছে তিনি তা অনেক বাড়িয়ে ভাবছেন। সন্ধ্যাবেলায় তারা যখন বিয়ে বাড়িতে এসেছিলেন তখন কেউ তাদের সাদরে অভ্যন্তর করেনি। প্রতুলবাবু ছিলেন না। বরযাত্রীদের মধ্যে কেউ চিনতে পারায় বসার জায়গায় মিলেছিল। সুভাষচন্দ্র অনুরোধ করেছিলেন একবার দীপার সঙ্গে দেখা করতে চাই। মানে ওর বাবা এসেছেন তো। খবর নিয়ে যে ভেতরে গিয়েছিল সে ফিরে এসে অপেক্ষা করতে বলেছিল। 1 ঘন্টা কেটে গেল, কেউ ভেতরে নিয়ে যায়নি। ইতিমধ্যে দুবার তাগাদা দিয়েছেন সুভাষচন্দ্র। তখন প্রতুলবাবু বেরিয়ে এলেন। ও, আপনারা এসে গিয়েছেন? ভালো হলো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? অমরনাথ হাত জোড় করে বলেছিল। আজ্ঞে না, আজ্ঞে একবার দীপাকে দেখতে চাইছি। নিশ্চয় আসুন আপনারা আমার সঙ্গে। তবে সে আর দীপাবলি নেই, এখন তো তার পুনর্জন্ম। নামটাও পাল্টে গিয়েছে। আমার স্ত্রীর নাম দিয়েছে আশালতা। আপনি ওকে আশা বলে ডাকলে সুবিধা হয়। নবনীও সঙ্গে ছিল। সুন্দর সাজানো ঘরে সিংহাসনের ওপর বসে আছে মেয়ে। দরজায় দাঁড়িয়ে অমরনাথের মনে হলো তিনি যেন এক মহারানীর দর্শন পাচ্ছেন। মাথার মুকুট, সারা শরীরে গহনা, ফুলের মালা, লাল বেনারসির চাকচিক্য সব মিলিয়ে ও যেভাবে বসে আছে তাতে মনেই হচ্ছে না ওকে কখনো দেখেছেন। দরজা পর্যন্ত পৌঁছে প্রতুলবাবু বললেন, ভেতরে মেয়েদের ভিড়। বিয়ের ব্যাপার হলেও মেয়েরা তো মেয়েই। আপনি এখান থেকে দেখা সাক্ষাৎ করুন। প্রতুলবাবুর গলার স্বর শুনে ঘরের মেয়েরা চুপ করে গিয়েছিল। সবাই এদিকে তাকিয়ে। মাথা নিচু করে বসেছিল দীপা। ঘর চুপচাপ হয়ে যেতে বিস্ময়ে মুখ তুলল। তার নজর দরজায় আসতে অমরনাথের চোখাচোখি হলো। অমরনাথ কি করবেন বুঝতে না পেরে হাসবার চেষ্টা করলেন। দীপার শরীরটা যেন সিংহাসন ছেড়ে ওঠার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে নতুন দি বলে উঠলেন, ও মা, করছো কি? নতুন বউ আসন ছেড়ে ওঠে নাকি? দীপা ধীরে ধীরে শরীরটাকে ছেড়ে দিল। অমরনাথ কথা বলতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সুভাষচন্দ্র বললেন, চলুন জামাইবাবু, বাইরে গিয়ে বসি।
এসব অনেকক্ষণ আগের কথা। খাওয়া দাওয়া হয়েছে এবং সেই সময় প্রতুলবাবু একবার সামনে এসে দাঁড়িয়েও ছিলেন, কিন্তু যে যত্ন তিনি ওকে চা বাগানে করেছিলেন তার সিকিভাগও এখানে পাননি। অতএব সুভাষচন্দ্র কী বলতে চাই তা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছে। মেয়েটা সুখী হোক, দীপা মরে গিয়েছে, আশালতা রাজেন্দ্রনীর মতো সুখে বেঁচে থাকুক। নবমী খেয়ে দিয়ে হাসপাতালে চলে গিয়েছে। ললিতার অবস্থা বিকালেও ভালো ছিল না। শ্যামল বাবার মুখাগ্নি করে হাসপাতালে ফিরে এসছে। চা বাগানে ওর এই আচরণে টিটি পড়ে গেছে। গলায় গাছা ঝুলিয়ে যে সে ললিতার জন্য রাত জাগছে তা মালবাবুও পছন্দ করছে না। নবনীকে তিনি তাই বলেছেন, কিন্তু ছেলেটার সাহায্য কাজে আসছে। তাছাড়া যে কারণে ললিতা বিষ খেয়েছিল সেই কারণটা এখনো থেকে গিয়েছে। ললিতার জন্যই তাই শ্যামলকেই প্রয়োজন। নবনী বিয়েবাড়ি থেকে যাওয়ার সময় বলে গিয়েছিল হাসপাতাল থেকে খবরটা নিয়ে সে এখানেই চলে আসবে। হাকিমপাড়া থেকে ধরা নদী ডিঙি যে হাসপাতালে যেতে তিনি মিনিট লাগে। অমরনাথ সুভাষচন্দ্রকে বললেন, নবনী তো এখনো এলো না, ওর জন্য আমাদের অপেক্ষা করা উচিত। হোটেল পর্যন্ত বেচারা একা একা যাবে, এটা ভালো দেখায় না। আমাদের সঙ্গেই তো এসছে। সুভাষচন্দ্র বুঝতে পারলেন জামাইবাবু একটা অজুহাত খুঁজছে এখানে আর কিছুক্ষণ কাটানোর। তিনি বললেন, ঠিক আছে, চলুন আমরা রাস্তায় গিয়ে ওর জন্য অপেক্ষা করি। যদি রিক্সা পেয়ে যাই তাহলে দাঁড় করিয়ে রাখবো। অমরনাথের ইচ্ছের বিরুদ্ধে তাকে নিয়ে বাইরে আসতে নবনীকে দেখতে পাওয়া গেল। ওদের দেখি নবনী চিৎকার করে উঠল, সুসংবাদ আছে দাদা, ললিতার জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল বিপদ কেটে গেছে। নতুন দিন জোরে করে খাইয়ে দিল দীপাকে। না বললে বললে চলে আসা। এখন থেকে শরীরটাকে ঠিকঠাক রাখতে হবে। এতদিন কার সঙ্গে শুতে তুমি? এইভাবে 5 জনের সামনে কেউ হাতে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। খুব রাগ হচ্ছিল দীপার। সে খাবে না বলেছিল, এইটাই তার অপরাধ। এতক্ষণে বুঝে গিয়েছে বাবা আর এ বাড়িতে নেই। বাবার সঙ্গে মামা আর নবনী কাকু এসেছিল, ওরাও নিশ্চয়ই চলে গিয়েছে। নলিনী খাওয়া দেখছিলেন, ধমকে উঠলেন। প্রশ্ন করলে জবাব দাও না কেন? বাপ মা কি তোমাকে সহবত শেখায়নি? নাকি এই বাড়িতে লোকজনকে পছন্দ হচ্ছে না? ঠাকুরমার সঙ্গে ঠোঁট খুলে জবাব দিল দীপা। নতুন দি বললেন, তিনি তোমাকে খুব ভালোবাসতেন? হ্যাঁ। বিয়ের পর কি করতে হয় বুঝিয়ে বলেছেন? হ্যাঁ। নলিনী ছাড়া সবাই গলা খুলে হেসে উঠল। নতুন দি কোনো মতে হাসি থামিয়ে জিজ্ঞাসা করলেন, কি বলেছেন তিনি? আহা, কি লজ্জা কি, বলো না। দীপা গড়গড় করে বলে গেল, এ বাড়িতে সবাইকে নিজের বাড়ির লোক ভাবতে হবে। গুরুজনদের আদেশ মানা করতে হবে। শ্বশুরমশাই বাবার শাশুড়িকে মা বলে ডাকতে হবে। ছোটাছুটি করা চলবে না। চেঁচিয়ে কথা বলা নিষেধ। এইসব সবাই ওর মুখের দিকে তাকায়। নতুন দি বললেন, খুব ভালো, এসব তো করতেই হবে। তোমার ঠাকুমা অতুলের ব্যাপারে কিছু বলে দেননি? দীপার কপালে ভাঁজ পড়ল। সবাই উন্মুখ হয়ে রয়েছে। কয়েক সেকেন্ড চলে গেল। একজন বলল, অতুলকে জানো তো? তোমার বর। দীপা মাথা নাড়ল। ঠাকুমা বলেছে দেবতার মতো মনে করতে হবে। দেবতার মতো? আহ! নতুনদির গলা থেকে শব্দ ছিটকে উঠল। সেই সঙ্গে হাসির ফোয়ারা ছড়িয়ে পড়ল। নতুন দিকে নলিনী ধমক দিলেন, আহ, তোমরা শুধু হেসেই মরছি। ওদিকে আমার ছেলেটা জেগে জেগে কাহিল হয়ে পড়ল। যা বলার ভালোভাবে বুঝিয়ে দিয়ে নিয়ে চল। ফুলসজ্জা কি রাত পোয়ালে হবে? নতুন দি বললেন, শোনো আশা, আজ তোমার ফুলসজ্জা। মেয়েদের জীবনে এই একমাত্র রাতটা আসে। আজকে রাত্রে বরের সঙ্গে তোমার আলাপ হবে। সে যা বলবে তাই করবে, যা করতে বলবে তাই মান্য করবে, কোনো কাজে বাধা দেবে না, বুঝলে? আজকে রাত্রে সে যদি খুশি হয় তোমার ব্যবহারে, তাহলে সারা জীবন তোমাকে আর দুঃখ পেতে হবে না। মাথায় ঢুকেছে? তোমাকে আজ থেকে বরের পাশে শুতে হবে। দীপা শক্ত হয়ে বসে রইল। নতুন দিন সেটা লক্ষ্য করে জানতে চাইলেন, কি হলো? নলিনী বললেন, কি আবার হবে, শরীরে তেল আছে, না শুকনো পর্যন্ত ওই রকম করবে। নাও উঠো সবাই, আমার ওই ঘুম পাচ্ছে। তো খোকার দোষ কি? তাকে বাথরুম সেরে আসতে বলা হলো।
দীপা ব্যাপারটা বুঝতেই পারছিল না। সবার মুখের চোখে কেমন যেন রহস্যময় হাসি। ঘুমের কথা হচ্ছে, অথচ তাকে কেউ জিজ্ঞাসা করছে না ঘুম পাচ্ছে কিনা। তাকে আজ থেকে বরের পাশে শুতে হবে, ওই কথাটা বলার জন্য ওরা কত কি না বলে গেল। মেয়েরা যখন দীপাকে নিয়ে ফুলসজ্জার ঘরে গিয়ে এগিয়ে যাচ্ছে, তখন প্রতুলবাবু এলেন। সঙ্গে সঙ্গে বিবাহিতদের মাথায় ঘোমটা বড় হলো। সম্পর্কে যারা দিদি বা বোন, তারা আড়ষ্ট হয়ে দাঁড়ালেন। প্রতুলবাবু দীপার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন। নলিনী, কালী বাড়িতে পুজো দিয়েছো? দিয়েছি। তুমি আবার এখন এলে কেন? নলিনীর গলায় মৃদু প্রতিবাদ। 100 বার আসবো, এবারই আমার। ওর বাপ আমাকে না জানিয়ে চলে গিয়েছে। ভদ্রতা বলে কিছুই নেই। তোমরা সব একে বলে টলে দিয়েছো তো। প্রতুলবাবু গলার স্বর অন্যরকম শোনাচ্ছিল। তার মুখ থেকে ভেসে আসা গন্ধ চাপা ছিল না। সব করেছি, তুমি যাও, বিশ্রাম নাও গে। বিশ্রাম আমি একেবারে নেব নলিনী। চিফ মিনিস্টারকে আজ এ বাড়িতে আনতে পারলাম না, এ যে কত বড় পরাজয় আমার। উফ, চোখ বন্ধ করলেন তিনি। প্রতুলবাবু রাস্তা আগলে দাঁড়িয়ে, তিনি না সরলে এরা এগোতে পারছিল না। নতুনদি বললেন, ছেলের বিয়ে দিয়ে তাড়াতাড়ি বউ আনলেন, চিফ মিনিস্টারের জন্য তো নয়। যে জন্য এনেছেন তা হলেই তো সব সমস্যার সমাধান। ঠিক, তুমি যা বোঝো নলিনী তা বোঝে না। নলিনী তা বোঝে না। পকেট হাত রাড়লেন প্রতুলবাবু। তারপর একটা কাগজের মোড়ক বের করলেন। মোড়কের ভেতর মোড়ক, সেটা তিনি এগিয়ে দিলেন। খোকাকে আমি 1 পুরি যা খাইয়ে দিয়েছি, দেবী চৌধুরানী কালীবাড়ির সন্ন্যাসী দিয়েছেন আমাকে। পরীক্ষিত সত্য। খোকাকে যা বলার একটু আগে বলে এলাম। তুমি এই মেয়েটাকে ইচ্ছে করলে পুরিয়াটা খাইয়ে দিতে পারো। এবার পা টলল প্রতুলবাবুর। নলিনী বিরক্ত হলেন খুব। সে হবে খুন, এখন সরো তো। এত করে বললাম এসব নিয়ে তুমি মাথা ঘামাবে না, অথচ যাও যেখানে ইচ্ছা। পুরিয়ার মোড়ক পকেট রেখে দিয়ে ঘুরে দাঁড়ালেন প্রতুলবাবু। ঠিক যাচ্ছি, তবে আমি কাজে বিশ্বাস করি না, ফল দেখতে চাই। প্রতুলবাবু হন হন করে বেরিয়ে গেলেন। দলটা আবার এগোলো। এসব কথার অর্থ দীপার মাথায় ঢুকছিল না। সে শুধু একটা অভিমানে আক্রান্ত হয়ে পড়েছিল। অমরনাথ যে তাকে না বলে চলে গিয়েছে, এটা সে ভাবতে পারছে না। বাবা কি চা বাগানে ফিরে গেল? বাবা তার সঙ্গে একটাও কথা বলল না। হঠাৎ যে সে ফুপিয়ে উঠল সশব্দে। নলিনী জিজ্ঞাসা করলো, আর কি হলো আবার? নতুনদি দীপার মাথায় হাত বোলালেন। ঘাবড়ে গিয়েছে বেচারা ওইসব কথা শুনে। আশা, ওর কথায় কিছু মনে করো না, চুপ করো। চুপসে করে গেল। ফুলসজ্জার ঘরে ঢুকলো সবাই। জলপাইগুড়িতে ফুলের দোকান নেই। সব রকমের ফুল সারা বছর পাওয়া যায় না। এ বাড়ির বাগানে যে ফুল ফুটেছিল তাই দিয়ে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে। নেটের মশারির মধ্যে অতুলচন্দ্র শুয়ে আছে, লেপ চাপা দিয়ে। নতুনদি নলিনীকে বললেন, ছেলের ফুলসজ্জার ঘরে মায়ের থাকতে নেই, যাও এখন। নলিনী আর চোখে ছেলের দিকে তাকালেন। তার চোখ পিটপিটে করছে। নলিনী বললেন, যাচ্ছি বাবা। তা তোরাও চল এখান থেকে। এদের ফুলসজ্জায় আড়ি পাতার দরকার নেই, উনি নিষেধ করেছেন। নতুনদি বললেন, তা আমি বুঝেছি। খাটের তলায় কেউ আছে কিনা দেখো। শুধু খাট না, আলমারির পেছন থেকে 2 জন বের হলো। সবাইকে ঘর থেকে বের করে দিয়ে নতুনদি বললেন, দরজায় খিল তুলে দাও, ওইখানে সুইচ আছে, ইচ্ছে হলে আলো নিভিয়ে দেবে। মশারি বেশি ফাঁকা করে উঠো না, মশা ঢুকে যাবে। কোনো ভয় নেই, বুঝলে? দীপা ঘাড় নাড়ল। নতুনদি ওর চিবুকে আঙুল ছুঁয়ে চুমু খেলেন। তারপর দীপাকে দরজা পর্যন্ত টেনে এনে নিজেই সেটাকে ভেজিয়ে বেরিয়ে গেলেন। ঝটপট খিল তুলে দিল দীপা। শব্দটা হওয়া মাত্র বাইরের হাসি আওয়াজ উঠল। দীপার কপালে ভাঁজ পড়ল। ওরা এমন হাসাহাসি করছে কেন? শব্দটা মিলিয়ে গেল। সে ঘুরে দাঁড়ালো। বিছানায় কেউ শুয়ে আছে তা বুঝতে ভালো করে নজর দিতে হয়। কিন্তু এই মুকুট, এইসব গয়নাকাটি পরে তাকে শুতে হবে নাকি? কেউ তো বলে দেয়নি ফুলসজ্জার রাতে এসব খুলে ফেললেই অন্যায় হয় কিনা। সে মুকুটটা খুলে টেবিলে রাখলো। তারপর আলোর দিকে তাকালো। না, আলো নিভিয়ে অচেনা জায়গায় সে শুতে পারবে না। মশারিটা সামান্য ফাঁক করে সে বিছানায় উঠে বসলো। পাশাপাশি 2 জোড়া বালিশ, গোলাপ ফুলের পাপড়িতে প্রায় ঢাকা। সে বিছানায়
উঠতেই অতুলচন্দ্র চোখ ফেরালো। দীপার ঠোঁট মোচড়ালো। তার পায়ের কাছে লেপ তো দূরের কথা, একটা চাদর পর্যন্ত নেই। সে মুখ ঘোরালো। আমি কি গায়ে দেব? অতুলচন্দ্র মিনমিন গলায় বলল, এই লেপের তলায় তোমাকে শুতে হবে। কেন? আমার আলাদা লেপ নেই কেন? আমি জানি না, তোমাদের বাড়িতে আমি এসছি, তোমার লেপটা আমাকে দাও। না, আমি কাউকে কিছু দিই না, সবাই আমাকে দেয়। তুমি তাড়াতাড়ি তোমার জামা কাপড় খুলে ফেলো, আমি আর জেগে থাকতে পারছি না, অসহিষ্ণু গলায় বলল অতুলচন্দ্র। তার গলার স্বর শেষ দিকে ক্যানক্যানে শোনালো। কি? প্রায় চিৎকার করে উঠল দীপা। চেঁচামেচি করলে আমার মাথায় লাগে। আমি কিন্তু বাবাকে বলে দেব। তাড়াতাড়ি সব জামা কাপড় খুলে আমার পাশে এসো, একটানা বলে গেল অতুলচন্দ্র। মা, এ কি কথা? জামা কাপড় খুলবো কেন? স্বামীর পাশে বউকে এইভাবে শুতে হয়? বাজে কথা। আমার মা বাবা তো স্বামী স্ত্রী, আমি কোনোদিন ওদের জামা কাপড় খুলে শুতে দেখিনি। যদি তোমার কথা মাকে বলি না, মেয়েরা হাড় ভেঙে দেবে। আমাকে আমার বাবা বলেছে। কি বলেছে? আমি কথা বলতে পারছি না। এসো। তোমার বাবা মা জামা কাপড় না পরে শোয়? ছি ছি ছি। আমি বাবা এসব খুলতে পারবো না। খুললে আমায় ঘুম আসবে না। উল্টো মুখ করে শুয়ে পড়লো দীপা। দুজনের মাঝখানে ব্যবধান বড় জোর 1 হাত। তার ঠান্ডা লাগছিল। অনেকক্ষণ কুকড়ে শুয়ে থেকেও তার ঘুম এলো না। ঠান্ডা এবার বাজনা বাজাচ্ছে দুপাটি দাঁত দিয়ে। সে মৃদু ডাকলো, এই। ওপাশ থেকে কোনো জবাব এলো না। দীপা আবার জিজ্ঞাসা করলো, তোমার লেপটা কি খুব বড়? এবারও সাড়া মিলল না। দীপা উঠে বসলো। একদম আপাতমস্তক লেপে ঢেকে ঘুমাচ্ছে যে তার ওপর প্রচণ্ড রাগ হলো। সে ঠান্ডায় কষ্ট পাচ্ছে জেনেও ঘাপটি মেরে পড়ে আছে। লেপের একটা প্রান্তে ধরে সে টানতে লাগলো। অতুলচন্দ্র প্রতিবাদের সুর গলায় তোলায় চেষ্টা করে পাশ ফিরে শুতেই অনেকটা লেপের অধিকার পেয়ে গেল দীপা। এই লেপটা কি বাগান থেকে এসছে? নতুন নতুন গন্ধ। পরানোর পর বুঝতেই পারছে না সে। যদি আসে তাহলে বাবারও ভুল হয়েছে। দুটো ছোট লেপ পাঠালেই পারতো, তাহলে তাকে এভাবে টানাটানি করতে হতো না। লেপের উত্তাপে এখন আরাম হলো দীপার। ওপাশে কোনো সাড়া নেই। হঠাৎ মনে হলো সে কোনো অন্যান্য কথা বলে ফেলেনি তো। যাব। অতুলচন্দ্র রেগে গিয়েও কথা বলছি না। আজ থেকে আমার বর, যা বলবে তাই আমাকে শুনতে হবে। তাই বলে জামা কাপড় কেন খুলে শুতে যাবে সে? সে যদি পাগল হয় তাহলে বউ তার কথা শুনবে? অসম্ভব। জামা কাপড় খুলে সে শুতে বলে সে তো পাগল। যে বলে সে তো পাগল। নিজের আচরণের সমর্থনের যুক্তি খুঁজে পেয়ে কিছুক্ষণ ভালো থাকলো দীপা। কিন্তু অতুলচন্দ্র চুপচাপ থাকায় আবার অস্বস্তি হলো। সে ডাকলো, এই। অতুলচন্দ্রের সাড়া মিলল না। দীপার মাথায় দুষ্টবুদ্ধি আশ্রাপলো। সে ধীরে ধীরে লেপ ধরে টানতে লাগলো। ঘাপটি মেরে পড়ে থাকলেও লেপ সরে গেলেই কথা বলতে বাধ্য হবে। এই ঠান্ডায় গায়ে চাপা না নিয়ে কেউ শুতে পারবে না। লেপটা সরে আসছিল হড়হড়িয়ে। অতুলচন্দ্রের কাছ থেকে বাঁধা আশা করছিল দীপা। পুরোটা সরে আসা মাত্রই গলা থেকে ছিটকে আসা লেপটা সরে আসছিল হড়হড়িয়ে। অতুলচন্দ্রের কাছ থেকে বাঁধা আশা করেছিল দীপা। পুরোটা সরে আসা মাত্রই গলা থেকে ছিটকে আসা চিৎকার গোঙানি হয়ে গেল। কোনো মতে লেপেই মুখ চোখ চেপে ধরল সে। সমস্ত শরীরে কাঁপুনি। সেই অবস্থায় 2 হাতের সমস্ত শক্তি দিয়ে লেপটাকে ছুঁড়ে ফেলল অতুলচন্দ্রের ওপর। একটা হাড় জিড়ে সম্পূর্ণ নগ্ন শরীর কুঁকড়ে পড়ে আছে। চোখের মধ্যে ঢুকে যাওয়া এই ছবিটাকে সে কিছুতেই সরাতে পারছিল না। কীরকম গা গোলানি ভাব চলে এলো শরীরে। সে বিছানায় এক কোণে চলে এলো। অতুলচন্দ্র ঘুমাচ্ছে। এই কাণ্ড ঘটলে তবু তার ঘুম ভাঙেনি। পা মুড়ে বসে দীপা লেপের স্তূপটাকে দেখলো। অতুলচন্দ্রকে লোক বলে ভাবতে ইচ্ছে করছিল না। খোকন এবং বিশু যখন ফুটবল খেলতে খেলতে গেঞ্জি খোলে অথবা নদীতে স্নান করতে খালি গায়ে জলে ঝাঁপিয়ে দেয়, তখন তার মাথায় কোনো ভাবনাই আসতো না, গা গুলিয়েও উঠতো না। এই ছেলেটার শরীর দেখে কেন হলো? সম্পূর্ণ নগ্ন মানুষের চেহারা কি এমন বিভৎস হয়? কিন্তু না,
মশারির ভিতরেও ছেলেটার শরীরে শুধু কয়েকটা হাড় দেখতে পেয়েছে সে। বিজ্ঞান বইতে যে নরকঙ্কালের ছবি ছাপা আছে তাতে যদি বিছানায় শুয়ে দেওয়া হলো তাহলে অবিকল এমন এমন দেখবে। দীপার মনে পড়ল অতুল তাকে জামা কাপড় খুলে শুতে বলেছিল। নিজে আগে জামা কাপড় খুলে লেপের তলায় চলে গিয়েছিল। ওকে নাকি ওর বাবা এই কাজ করতে বলেছে। এ বাড়ির নিয়ম নাকি এটা? কি বিচ্ছিরি নিয়ম! দীপা হাঁটুতে চিপুক রেখে বসে রইল। মশারির ভেতরেও ঠান্ডায় বসে থাকা ক্রমশ কষ্টকর হয়ে উঠল তার। ঘুমের কোনো বালাই নেই, বাইরের পৃথিবীতে কোনো শব্দ নেই। চা বাগানে এই সময় জেগে থাকলে বেতালা মাদল বাজতে শোনা যায়। জলপাইগুড়িতে নিশ্চয়ই কেউ মাদল বাজায় না। দীপা আর পারছিল না। খাটের একপাশে অতুলচন্দ্রের নগ্ন শরীরের দিকে পিছন ফিরে লেপের প্রান্তে টেনে শরীর ঢেকে শুয়ে পড়লে হয়। একটু একটু করে ঘুম জড়িয়ে নিল তাকে। হঠাৎ বুকের পাঁজরে প্রচণ্ড চাপ পড়তে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো দীপার। চটকে যাওয়া ঘুম এবং নিঃশ্বাসের কষ্টে সে কপিয়ে উঠল, বাবা গো! এবং এখনই দুটি শীর্ণ হাত প্রাণপণে তার জামা ছিঁড়ে ফেলতে চাইল। খোলো জামা, ঘুমিয়ে পড়েছিলাম বলে কথা শোনোনি, খোল। দীপা অতুলচন্দ্রকে বুঝতে পারল, কিন্তু সে নিজের জামা দুহাত আঁকড়ে ধরে চোখ খুলল না। সে জানতো চোখ খুললেই অতুলচন্দ্রের নগ্ন শরীর দেখতে হবে। এই কয়েকবারের চেষ্টাতে হাঁপিয়ে উঠেছিল অতুলচন্দ্র। এবার সে দীপার পেটের কাছে গোঁজা শাড়ির প্রান্ত ধরে টান দিল। দীপা প্রতিবাদ করলো চোখ বন্ধ করে। কি হচ্ছে? আমার জামা কাপড় ধরে টানছো কেন? আমি আবার ওষুধ খেয়েছি। বাবা বলেছে তোমাকে আনা হয়েছে বাচ্চা দেওয়ার জন্য। কাপড় না খুললে তোমার বাচ্চা হবে কি করে? ঘন ঘন নিঃশ্বাস পড়ছিল তার। দীপার কাপড় কোমর থেকে খুলে এলেও গিটটা আলগা হয়নি। কয়েকবার সেটাকে খোলার চেষ্টা করে হাল ছাড়লো অতুলচন্দ্র। আমি ওষুধ খেয়েছি, বাবা বালিশের নিচে রেখে গিয়েছিল। আবার ঘুমিয়ে পড়লে বাবা বকবে। কিসের ওষুধ? আমি রোজ যে ওষুধ খাই সেটা না। এই ওষুধ খেলে বাচ্চা তৈরি করা যায়। আমি তো বেশি দিন বাঁচবো না, তাই বাবা। খোলো না কাপড়। ঝাঁপিয়ে পড়লো নগ্ন শরীরটা দীপার ওপর, আর নিজের অজান্তেই প্রচণ্ড জোরে ধাক্কা মারল দীপা দুই হাতেই। সঙ্গে সঙ্গে অতুলচন্দ্রের শরীরটা ছিটকে চলে গেল খাটের প্রান্তে। মশারির ছত্রির আওয়াজ উঠল। একটা কোকানি শব্দ কানে এলো এবং সেই সঙ্গে কান্নার স্বর উঠল, তুমি আমাকে মারলে! বাবা, তুমি মারলে! আজ অব্দি কেউ আমাকে মারেনি, জানো? দীপা উঠে বসেছিল। প্রচণ্ড রাগে তার শরীর কাঁপছিল এবং অতুলচন্দ্রের নগ্ন শীর্ণ দেহ তার দৃষ্টিতে ছিল না। সে চাপা গলায় বলল, আবার যদি আমার গায়ে হাত দাও তাহলে মেরে তোমার হাড় ভেঙে দেব। হাড় ভেঙে দেবে? কাতর বিস্ময় অতুলচন্দ্রের গলায়। হ্যাঁ, আমি বালিশে মাথা রেখে শোবো। আমার খুব কষ্ট হচ্ছে। প্রায় কাঁপতে লেপটার প্রান্তে শরীরে টেনে নিয়ে অতুলচন্দ্রকে বিছানায় এক পাশে শুয়ে পড়তে দেখলো দীপা। তারপর থেকে একটা কুঁই শব্দ বেজে গেল সমানে। অনেকক্ষণ দীপা পাথরের মতো বসে রইল। কি শুনল সে? তাকে এ বাড়িতে নিয়ে আসা হয়েছে বাচ্চা দেওয়ার জন্য। চকিতে চা বাগানের ভেতর লুকিয়ে থাকা ললিতার গলা বেজে উঠল কানে। ললিতা শ্যামলদার কাজে প্রতিবাদ করেছিল। সেই ললিতা বিষ খেয়েছে। বিয়ের দিন সবাই এই নিয়ে কথা বলছিল তার সামনে। ললিতার পেটে বাচ্চা এসছে। দীপার বুঝতে অসুবিধা হয়নি, পেটে বাচ্চা এসছে বলেই সে বিষ খেয়েছে। ওটা আসুক, তা চায়নি বলেই চা বাগানের ভেতরে প্রতিবাদ করেছিল সেদিন। শ্যামলদা যা করেছিল তাই করতে চেয়েছিল অতুলচন্দ্র। কিন্তু ওষুধ খেয়েছে কেন? শ্যামলদা কি ওষুধ খেয়েছিল? বাচ্চা করতে গেলে কি ওষুধ খেতে হয়? মাথায় কিছু ঢুকছিল না তার। শুধু বুঝতে পারছিল খুব একটা গভীর ব্যাপার করতে যাচ্ছিল অতুলচন্দ্র। কিন্তু ও বলল কেন বেশি দিন বাঁচবে না? বর মরে গেলে বউ বিধবা হয়। বিধবা মানে? দীপার চোখের সামনে চট করে মনোরমা চলে এলো।
মাছ, মাংস, ডিম, পেঁয়াজহীন আলু চালের ভাত আর নিরামিষ তরকারি নিয়ে খেতে বসেন মনোরমা। অসম্ভব, সে বিধবা হতে পারবে না। অতুলচন্দ্রের দিকে তাকালো সে, লেপ মুড়ি দিয়ে সামনে কুই কুই করে যাচ্ছে। ওই ছেলেটা মরে গেলেই তাকে বিধবা হতে হবে। ফুলে যাওয়া কুচিগুলো কোমরে জড়ালো সে, তারপর একটু সরে এসে জিজ্ঞাসা করলো, অমন করছো কেন? আমার কষ্ট হচ্ছে। কিসের কষ্ট? নিঃশ্বাসের। তোমার বাবা মাকে ডাকবো? না, কিছুতেই না। কেন? বাবা খুব রেগে যাবে। তোমার কষ্ট তো কষ্ট তো শুনলে রেগে যাবে? না, দুবার ওষুধ খেয়েও আমি যেটা করার কথা সেটা করতে পারলাম না বলে রেগে যাবে বাবা বলেছে। একজন বংশধর চাই আমি মরে যাওয়ার আগে। আমি সবটা জানতাম না। বাবার কথায় কথায় আনা তোমাকে সব শিখিয়ে দিয়েছে। ওষুধ না খেলে আমার শরীর শক্ত হয় না বলে আনা বাবাকে ওষুধ আনতে বলেছিল। তুমি মারলে আমাকে। এখন আমি বাবাকে কি বলবো? গলার স্বর ক্রমশ নিস্তেজ হয়ে আসছিল। এসব করতে হবে জানলে বিয়েই করতাম না। বিয়ে এসব করার জন্যই মানুষ করে। আমার রক্ত খারাপ হয়ে গিয়েছে, বুকের ভেতর ব্যথা করে, কোনো ওষুধে কমে না, শুধু ঘুম পায়। সেদ্ধ ছাড়া কিছু খেতে পারি না। মরে তো যাবই। তাই বাবা বলেছে আমার যদি ছেলে থাকে তবে তার মধ্যে আমি বেঁচে থাকবো। তুমিও একা থাকবে না, তোমার ছেলে থাকবে। আমি এখন পড়ি। এইসব কেউ কেউ মা এই সময় কেউ মা হয়? ও, আমি ওসব জানি না। আমাকে যা করতে বলেছিল তা করেছিলাম। এখন পারিনি, জানলে যে কি হবে। কি আবার হবে? মরে যাব, তার বেশি কিছু হবে না তো। তুমি বিধবা হবে। এখন তো তুমি রাজি হলেও আমি কিছু করতে পারবো না। এই ওষুধটা খাওয়া মাত্র শরীরটা কেমন হয়ে যায়, কিন্তু 10 মিনিটের মধ্যেই আবার ঘুম পেয়ে যায়। তুমি আমাকে মারলে বলে ঘুম পাচ্ছে না, কিন্তু আর ওষুধ তো নেই। শোনো, তুমি মিথ্যা কথা বলতে পারো? মিথ্যা কথা? আমি বলবো যা যা করার করেছি, তুমি সায় দেবে। এখন তাহলে আর কেউ কিছু বলবে না? বাচ্চা তো 10 মাস আগে হয় না? অতুলচন্দ্র চুপ করে গেল। তার শরীর কাঁপছিল, কারণ লেপটা নড়ছে। কুঁই শব্দটা শেষ পর্যন্ত বন্ধ হলো। দীপা পাথরের মতো বসে রইল। তার এখনো শীতবোধ ছিল না। দরজায় খুব জোরে জোরে আঘাত হতে ঘুম ভাঙল দীপার। খাটের একপাশে কুকুরে শাড়িতে মুখ মাথা ঢেকে শুয়েছিল সে। মাথা তুলে ঘরটাকে দেখলো, বুঝলো সকাল হয়ে গেছে। সে ধর্মড়িয়ে উঠে বসলো। ওপাশে অতুলচন্দ্র তখন লেপের তলায় চাপা পড়ে আছে। দীপা খাট থেকে নামতে গিয়ে আবিষ্কার করলো সমস্ত শরীরে আড়ষ্টতা, গা ব্যথা করছে। দরজায় আবার আঘাত হলো এবং নলিনীর গলা পাওয়া গেল। ভর দুপুর পর্যন্ত ঘুমাচ্ছে যে। এ কি রকম বাড়ি থেকে বলে টলেও দেয়নি? দীপা খিল খুলতেই ওপাশের চাপে দরজায় হাট হয়ে গেল। নলিনী আর আনা দাঁড়িয়ে আছে। নতুন দ্বীপ বা অন্য মেয়েদের দেখতে পেল না সে। আর তখনই মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল আনা। ওমা, নতুন বউয়ের মুখখানা দেখো, সিঁদুরে যে গোবরে লেপা হয়ে রয়েছে। প্রথম রাত, সাত সকালে কি ঘুম ভাঙে? বুঝেছি, সে এখনো ঘুমাচ্ছে। নলিনী ঘরে ঢুকলেন। তার চোখ মশারির ভেতর দেখতে চাইছে। গম্ভীর গলায় তিনি হুকুম করলেন, চটপট মশারিটা তোল আনা। কাক ভরে উঠে তিনি খবরটা শোনার জন্য অপেক্ষা করছেন। আগে তাকে শান্ত করি। আর চিন্তা করার কিছু নেই। সিঁদুর দেখে বুঝতে পারছো না? তোমার ছেলের মাথায় সমন এলে কি হবে? একেবারে বেজদেবের ক্ষমতা নিয়ে জন্মেছে গো। মশারি তুলতে তুলতে কথাগুলো বলল আনা। নলিনী দীপার দিকে ফিরলেন। কাল রাতে কোথায় শুয়েছিলেন আশা? মাথা না তুলে দীপা জবাব দিল, বিছানায়। আহা, বিছানায় না, শুয়ে কি মাটিতে শোবে? বিছানায় কোনখানে? নলিনীর কথার অর্থ বোধগম্য হলো না দীপার। সে হাত তুলে দ্বিতীয় বালিশটাকে দেখালো। নলিনী বললেন, না না, খোকাকে না জাগিয়ে ওখানকার লেপ সরা। বিছানায় চাদর দেখবো আমি, সেইটাই আসল। মশারি তোলা হয়ে গিয়েছিল। আনা ওপাশে সরে গিয়ে সতর্ক হতে লেপের প্রান্তে তুলে অতুলচন্দ্রের দিকে সরিয়ে দিকে ঝুঁকে পড়ল। এগিয়ে গিয়েছিলেন নলিনী। বিছানা দেখতে দেখতে তার মুখ থমথমে হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত আনার সঙ্গে তার চোখে কথা হলো। আনা ফিসফিসিয়ে বলল, আগে জিজ্ঞাসা করো তো, সেখানে খুব দৌড়ঝাঁপ করতো কিনা? সেরকম বেশি করলে নাকি আগে ওসব চুকে যায়। মাথা গরম করো না। নলিনী ঘুরে দাঁড়ালেন। আশা, এদিকে এসো।
দীপা এগিয়ে গেল। বিয়ের আগে তুমি কি দৌড়দৌড়ি করতে? নলিনী জানতে চাইলেন। সত্যি কথা বলা উচিত হবে কি না বুঝতে পারছিল না দীপা। বিয়ের পর বউয়ের দৌড়ঝাঁপ করা উচিত নয়, কিন্তু বিয়ের আগে? নলিনী রেগে গেলেন। কি ঘাঁটা মেয়ে রে বাবা, প্রশ্ন করলে জবাব দেয় না। আমার কথা কানে ঢুকছে? ভয়ে ভয়ে সত্যি কথাটা বলে ফেললো। আমরা মাঠে খেলতাম। হু, তোমার মাসিক কবে হয় প্রথম? মাসিক শব্দটা অর্থ আবেগে ধরে নিল সে। ঠাকুমা বলেছিলেন ঋতু, মা বলেছিলেন পিরিয়ড, প্রতি মাসে হয় মেয়েদের বয়স হলে, তাই বোধ হয় ইনি মাসিক বলেছেন। সে মাথা নাড়ল। একবার হয়েছিল এ মাসেই। তারপরেও দৌড়েছ? না, এটাও সত্যি কথা। নলিনী আনার দিকে ঘুরে দাঁড়ালেন। কি বুঝছিস? জিজ্ঞাসা কর না সরাসরি। সে উপদেশ দিল। নলিনী আর চোখে ছেলের দিকে তাকিয়ে আবার ফিরলেন। কাল রাত্রে খোকা কিছু করেছে? মেয়ে মানুষ মাসিক হয়ে গিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছে কি বলছি। দীপার মাথায় নিম্নগামী হলো, চিবুক ঠেকালো বুকে। আনা সেটাই লক্ষ্য প্রশ্ন ছুড়ল। খোকা কি ওষুধ খেয়েছিল? নীরবে একবার মাথা নেড়ে দীপা জানালো, হ্যাঁ। সঙ্গে সঙ্গে আনা হেসে উঠল। ব্যাস, উত্তর পেয়ে গেছো। যাও যাও, তেনাকে নিশ্চিত করো। খোকাকে ডাক, তার শরীর কেমন আছে দেখি, সেটাও তো বলতে হবে। ওসব ওষুধ খেলে শুনেছি পরে শরীর খারাপ হয়। নলিনী এগিয়ে গেলেন নিজেই। ও খোকা, খোকা, খোকা রে। লেপটা সরাতে যাচ্ছিলেন তিনি। আনা বাধা দিল। করছো কি? লেপ সরিও না, ঠান্ডা লেগে যাবে। সেই সন্তর্পণের মুখ থেকে লেপের প্রান্ত সরিয়ে দিল খোকা। খোকা? অতুলচন্দ্র চোখ মেলল, লাল টকটকে চোখ। তারপর বিড়বিড় করে বলল, আমি আর ওই ওষুধ খাওয়াবো না। আনা খপ করে তার গলায় বুকে হাত রাখলো। মাগো কি ঠান্ডা, তুমি তাড়াতাড়ি দাদাবাবুকে ডাক্তার ডাকতে বলো। নলিনী আর্তনাদ করে ছুটলেন। আনা অতুলচন্দ্রের মুখ ধরে বলল, ও খোকা, কি হয়েছে? অতুলচন্দ্র বিড়বিড় করে বলল, মিথ্যা কথা বলবে। আমি যে পারিনি, তুমি যে মেরেছ তা কাউকে বলবে না। সঙ্গে সঙ্গে আনা উঠে দাঁড়ালো। তার চোখ দীপার দিকে। তোমার সঙ্গে ওর কাল রাতে কিছু হয়নি? দীপা এবারেও সত্যি কথা বলল, না। সারাটা দুপুর সকাল একা এই ঘরে। দুপুর এখন খান। দীপার কাছে কেউ আসেনি, এমনকি মুখ ধুতে অথবা বাথরুমে পৌঁছে দিতেও না। পুরো বাড়িটাই যেন মুখ হয়ে রয়েছে। সে সকাল থেকে যখন অতুলচন্দ্রকে ওরা হাসপাতালে নিয়ে গেল, ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল দীপা। প্রথমে প্রতুলবাবু ছুটে এসেছিলেন, আর সেই সময় অতুলচন্দ্র কথা বন্ধ করেছিল। গায়ে হাত দিয়ে চমকে উঠে চোখ ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, কখন থেকে এমন হয়েছে? নলিনী ঠেস দিয়ে বলেছিলেন, উনি তো ঘুমে কাদা। খেয়াল করলে তো? তোমার সঙ্গে শেষ কখন কথা বলেছিল? বাজা খাই গলায় ঘর কেঁপে উঠল। অজান্তে গলা থেকে স্বর বেরিয়ে এসেছিল রাত্রে। নলিনী বললেন, শরীরে সুখ নিলেই হয় না। ছুরি যার কাছে নিলি তার শরীরটাকেও যত্নে রাখতে হয়। এখন কি হবে গো? ডাক্তার এলো না এখনো। প্রতুলবাবু আনাকে বলেছিলেন, চটপট কিছু একটা পরিয়ে দাও, হাসপাতালে নিয়ে যাব। ওরা ওকে হাসপাতালে নিয়ে গেল। বোধহয় এই প্রথম নলিনী ও আনাকে সঙ্গে নিয়ে হাসপাতালে গেলেন এক মাথা ঘোমটা দিয়ে। যাওয়ার আগে কেউ ডাকেনি দীপাকে। তারপর থেকে কেউ আসেও নি ঘরে। বাসি মুখ, বাথরুমের জন্য ভার হয়ে যাওয়া শরীর, আর সেই সঙ্গে খিদে বোধ হওয়া এবং মিলিয়ে যাওয়া, এই নিয়ে চুপচাপ বসেছিল দীপা। সে বুঝতে পারছিল না অতুলচন্দ্রকে নিয়ে যাওয়ার সময় ওরা ওর দিকে অমন জ্বলন্ত চোখে তাকাচ্ছিল কেন। অতুলচন্দ্র কি মারা যাবে? মরে গেলে তাকে বিধবা হতে হবে? বিধবা হওয়ার পর ওরা তাকে এ বাড়িতে রাখবে নাকি চা বাগানে পাঠিয়ে দেবে? সিদ্ধান্তটি সে আন্দাজ করতে পারছিল না। খাটের অবস্থা একই আছে, কেউ বিছানা তোলেনি। দীপার একবার মনে হয়েছিল, কিন্তু সাহস পায়নি। শুধু ফুলের পাপড়িগুলো শুকিয়ে গেছে, শরীরের চাপে সেগুলো অবস্থা খুব করুণ। সে খুঁটে সব কটাতে এক জায়গায় জমা করে রাখলো। বিচ্ছিরি দেখাচ্ছে ওগুলো। চোখের আড়াল করার জন্য
সে একটা বালিশ চাপিয়ে রাখলো ওপারে। এই সময় গাড়ির আওয়াজ হলো, আর তার কিছুক্ষণ বাদেই প্রতুলবাবু ঘরে ঢুকলেন। ডাক্তাররা বলে দিল, তোমার স্বামীর বাঁচার সম্ভাবনা নেই। কথাটা তুমি বুঝতে পারছো? দীপা মুখ নিচু করলো। প্রতুলবাবু বললেন, গত রাতে খোকার সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে কিনা জবাব দাও। দীপা মুখ বুকে ঠেকালো। প্রতুলবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় আনার গলা পাওয়া গেল। এখন ওসব বলে কি হবে? কত করে বললাম একটু বড়সড় মেয়ে আনতে যার নিজেরাই তাগিদ আছে, তা না, একটা কুড়িকে তুলে আনলো। বাড়িতে একটা গৌরী ঘুরে বেড়াবে, আবার সে পেটে বাচ্চাও ধরবে। এখন যা হবার হয়ে গিয়েছে। ওদিকে ওনার আবার দাঁতক পাটি লেগেছে। প্রতুলবাবু জুতোয় শব্দ করে অন্য ঘরে চলে যেতে আনা জিজ্ঞাসা করলো, বাথরুম হয়েছে? দীপা মাথা নাড়ল না। আনা অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, এসো। পাশের ঘরে নলিনী ডুকরে ডুকরে কাঁদছেন। আনা বাথরুম দেখিয়ে দিল। সহজ হয়ে ফিরে আসার সময় শুনল সে নলিনী কাঁদতে কাঁদতে বলছেন, তুমি ছেলেটাকে মেরে ফেললে, এত তাড়াতাড়ি ও মরতো না। তুমি একটা রাক্ষসীর কাছে জোর করে ওকে ঠেলে দিলে। আমি কি নিয়ে থাকবো? আমার যে কোনোদিন ছেলে হবে না। ও মা গো! ঘরে ফিরে আনা বলল, চটপট ওই জামা কাপড় খোল। এই সময় অত সাজগোজ করে কেউ থাকে না। আর পৌঁছে জামা কাপড় তো ওই সুটকেসে আছে। কথা শেষ করে নিজেই সে সুটকেস খুলে জামা শাড়ি বের করলো। শাড়ি পরিয়ে না দিলে তো ভালো করে পরতেও পারে না। সকালে দেখেই সন্দেহ হয়েছিল আমার। খোকাকে বলেছিলাম শাড়ি খুলে নিবি। খুলে নিলে অতি মজবুত করে পরা থাকে কি করে। ঝটপট শাড়ি খুলে শাড়ি পরিয়ে দিল আনা। তারপর পরল, জামাটা নিয়ে পরে নাও। একবার চোখেও দেখলো না শরীর ডাঁটো হয়েছে কিনা। ঝট করে বিয়ে দিয়ে নিয়ে এলো। শোনো আশা, আজ আর খাবারের নাম মুখে নিও না। তুমি খাচ্ছেন হাসপাতালে, আর তুমি ভাত মাছ খাচ্ছ, এটা কেউ ভালো চোখে দেখবে না। তাছাড়া আমার মনে হচ্ছে এ বাড়ি থেকে তোমার ভাত উঠলো বলে। আনা দরজার দিকে এগিয়ে গেল। তখন ওই জুতোর শব্দ উঠল। প্রতুলবাবু এলেন। ভালো করে জিজ্ঞাসা করেছ? ডাক্তার কিন্তু অন্য রিপোর্ট দিয়েছে। ওর শাশুড়ি সকালে যা বলেছে তা ঠিক নয়। তুমি যাচাই করো। আমার হাতে বেশি সময় নেই। যেমন করেই হোক আমি উত্তরাধিকারী চাই। প্রতুলবাবু একটু থেমে বললেন, আমি আবার হাসপাতালে চললাম আনা, সন্ধ্যের পর ফিরবো। জুতোর শব্দ মিলিয়ে গেল। গাড়ি বেরিয়ে গেল বাড়ি থেকে। আনা মুখে আঁচল দিয়ে দাঁড়িয়েছিলেন। সেই অবস্থায় বলল, তোমার মাকে আমি সাবধান করে দিয়েছিলাম। কথাটা তিনি কানেই নিলেন না। নিজের মেয়ে হলে ঠিক নিতেন। এই সময় আলুথালু অবস্থায় নলিনী এসে দাঁড়ালেন। আনা ওকে বুঝিয়ে দেয় কি সর্বনাশ হতে যাচ্ছে ওর মুখে চোখে তার কোনো ছাপ নেই রে। বুঝতেই পারছে না বেচারা, বুঝতে পারছে না। রাত্রে বুঝেছিল কি করে? রাত্রে কিছুই বোঝেনি, ঠান্ডা গলায় জানিয়ে দিল আনা। চোখ বড় হয়ে গেল নলিনী। ও এখনও কুমারী আছে। টলতে ছেলের ফুলসজ্জায় বিছানায় বসে পড়লেন নলিনী। আনা বলল, খোকা এখনো বেঁচে আছে। তিনি বলে গেলেন, উত্তরাধিকারী চাই। তোমার কি মত? নলিনী মুখে কাপড় চাপা দিয়ে কেঁদে উঠলেন। আনা বলল, যা বলার তা চটপট বলে ফেলো। মতলব একটা কিছু করতে হবে। তুই বল। আমার মাথায় কিছু ঢুকছে না। ফ্যাঁসে গলায় বললেন নলিনী, মেয়েটাকে ওর বাপের বাড়ি পাঠিয়ে দাও এক্ষুনি। সে কি? উনি জানলে মানে ওকে না বলে। উনি জানলে অন্তত আজ রাত্রে পাঠাতে দেবেন না। মেয়েটার এত বড় সর্বনাশ করবে। সর্বনাশ নয়, খোকার পরে তোমার গর্ভ নষ্ট হয়েছিল, আর কোনোদিন পারোনি মা হতে। কিন্তু আমি তো তোমার মুখ চেয়ে নিজের সর্বনাশ সহ্য করে যাচ্ছি এতদিন। আজ তাই মুখ খুলছি। তুমি মুখ বন্ধ করে থাকবে। আনাকে হঠাৎ খুব উত্তেজিত দেখাচ্ছিল। তার দিকে তাকিয়ে নলিনী বললেন, বেশ তাই করো। সুটকেসটা এক হাতে তুলে নিয়ে দীপার হাত ধরে টেনে ভেতরে বারান্দায় নিয়ে এলো আনা। কিছু লোক এপাশ ওপাশ কাজ করছে। বারান্দা থেকে এপাশ সরে এলো আনা। তার হাতের মুঠো দীপাকে ছাড়েনি। এদিকটাই বড় বড় নারকেলের সুপারির গাছ। তার ভেতর দিয়ে প্রায় ছুটে চলল দীপাকে নিয়ে। ঘুরে পিছনে একটা দরজা খুলে সে পাঁচিলের বাইরে চলে এলো। এপাশ ওপাশ দেখে বলল, তুমি একা বাপের বাড়িতে যেতে পারবে?
কিছু না বুঝে দীপা মাথা নাড়ালো। হ্যাঁ হ্যাঁ। আনা তার মুখের দিকে তাকালো, তারপর হাত নেড়ে দূরে 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 দাঁড়ানো একটা রিক্সাকে ডেকে জামার ভেতর থেকে একটা 2 টাকার নোট বের করে দীপার হাতে দিল। এই নাও গাড়ি ভাড়া। এই রিক্সাওয়ালা, জলদি একে একে ঘাটে নিয়ে যাও। ওঠ, বাড়িতে গিয়ে যা দেখলে সব বলো। যাও। রিক্সায় উঠে পেছন দিকে যখন তাকালো দীপা, তখন ছোট দরজাটা বন্ধ হয়ে গিয়েছে। আনা নেই। 3 চাকার রিক্সায় আড়ষ্ট হয়ে বসে হঠাৎ দীপার সমস্ত শরীরে কাঁটা দিল। কোনোদিন সে একা যাওয়া আসা করেনি। কবে শেষ জলপাইগুড়ি এসেছিল তাও তার মনে নেই। যদি সে হারিয়ে যায়, শহরে নাকি আজেবাজে লোক থাকে অনেক, তারা যদি তাকে ধরে নিয়ে যায় তাহলে কোনো দিন কাউকে দেখতে পাবে না। সে কিছুতেই বুঝতে পারছিল না আনা কেন এভাবে বাড়ি থেকে বের করে দিল, কেন নলিনী তাতে সম্মতি দিলেন। সে সুটকেসটা সিটের পাশে চেপে ধরে কাঁটা হয়ে বসে রইল যতক্ষণ না রিক্সাওয়ালা বলল, দিদি ঘাট আ গিয়া। কখন শহরটাকে পার হয়ে এসেছে তা টের পায়নি দীপা। রিক্সা থেকে নেমে সে বুঝতে পারছিল না কি করবে। রিক্সাওয়ালা বলল, ঘাট ওহি দিকে আছে দিদি, হামারে এক সিকি দিন। 2 টাকা এগিয়ে দিল দীপা। লোকটা সেটাকে ভাঙিয়ে 1 টাকা 12 আনা ফেরত দিল। সুটকেসটা তুলতে গিয়ে দীপার মনে হচ্ছিল হাত ছিঁড়ে যাবে। ঘাটের দিকে কোনো মতো এগিয়ে গেল সে। এর মধ্যে অনেকেরই নজর পড়েছে তার ওপর। কেউ এক নজরে ভেবে নিতে পারছে তার সবে বিয়ে হয়েছে এবং সঙ্গে কেউ নেই বুঝে বিস্মিত হচ্ছে। দীপা দেখলো সবাই এক ছোট কাঠের ঘর থেকে টিফিন কিনে নৌকায় উঠেছে। সুটকেসে রেখে সে 2 আনা দিয়ে টিকিট কিনে আনলো। বিয়ের রাতে দুটো নদী পার হতে হয়েছিল তাদের। প্রায় হিচড়ে সুটকেসটা টেনে নৌকায় উঠল সে। প্রচুর লোকজন উঠেছে। তারা সবাই এখন দীপাকে দেখছে। দীপা জলের দিকে তাকিয়ে বসে রইল। সে ঠিক যাচ্ছে তো? তার পাশে দাঁড়ানো একজন গলা নামিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ দিদি ভাই? দীপা জবাব দিল না। নৌকা ওপারে পৌঁছালো। দুপুর গড়িয়ে বিকাল হচ্ছে। এখন বিরাট চর পার হতে হবে। পক্ষীরাজ ট্যাক্সিওয়ালা চিৎকার করে লোক ডাকছে। যারা এই পয়সায় খরচ করতে চায় না তারা হন্টন দিয়েছে। কাশ গাছ আর বালিয়াড়ি ভেঙে বার্নিসের কাছে পৌঁছে আবার নৌকায় চাপড়ে তারা। দেখতে দেখতে জায়গাটা ফাঁকা হয়ে গেল। দীপার খুব কান্না পাচ্ছিল। সে এখন কি করবে? সুটকেসে বয়ে নিয়ে যেতে পারবে না সে। শেষ পাখিরা জটা দাঁড়িয়েছিল। মোট 10 জন প্যাসেঞ্জার নেই ওরা, কিন্তু 5 জন জুটেছে তার। ওপারে যাত্রী নিয়ে নৌকা ফিরে গিয়েছে। কোথায় যাবে খুকি? বার্নিসে। দীপা মুখ তুলে দেখলো ময়লা শার্ট প্যান্ট পরা একটা আধবুড়ো লোক তার সামনে দাঁড়িয়ে। সে মাথা নেড়ে হ্যাঁ বলল। লোকটা জিজ্ঞাসা করলো, তোমার কাছে 1 টাকা আছে? তাহলে আমার গাড়িতে উঠতে পারো। 5 জন আছে, 6 জন হলেই ছাড়বো। দীপা হাতের মুঠোই খুলে 1 টাকা 10 আনা দেখালো। লোকটা এবার জিজ্ঞাসা করলো, কোথায় যাবে বলো তো? দীপা চা বাগানের নাম বলল। তার হাত তখনও বাড়ানো। লোকটা সেখান থেকে একটা আধুলি নিয়ে সুটকেস তুলে নিল এসে। গাড়িতে আড়ষ্ট হয়ে বসলো দীপা। কোনো গদি নেই। স্প্রিংগুলোর ওপর 2টো বস্তা পেতে দেওয়া হয়েছে। বসা মাত্র লাগছিল। গাড়ি চলা শুরু করলেও অসহ্য হয়ে উঠল। দীপার পাশে বসা লোকটা বলল, একটু রবার লাগাতে পারো না ভাই? পাছা গেল। গাড়িটা থেমে গিয়েছিল, স্টার্ট নিচ্ছিল না। ড্রাইভার লাফিয়ে নেমে একটা কাশ গাছ ছিঁড়ে বনেট খুলে ইঞ্জিনের একটা জায়গায় ঢুকিয়ে দিল। ফিরে এসে একবার চেষ্টা করতেই স্টার্ট নিল গাড়ি। এক মুখ থুতু বাইরে ফেলে লোকটা বলল, 1 টাকায় বস্তাই হয়, রবার চাইলে 1.5 টাকা দিতে হবে। ঘাটে নামিয়ে দিতেই সবাই ছুটলো দাঁড়িয়ে থাকা নৌকা ধরতে। লোকটা দীপাকে জিজ্ঞাসা করলো, যাচ্ছ যেখানে সেখানে কে থাকে? বাবা মা, ভাই, ঠাকুমা। শ্বশুরবাড়ি থেকে পালাচ্ছ মনে হচ্ছে। আমার কি? বাসুদেব বলে বাসটাই উঠবে, চলো। লোকটা সুটকেস তুলে নিয়ে দিল নৌকায়। শীত করছিল দীপার। এখন রোদ ছড়ানো রয়েছে আকাশে, কিন্তু চওড়া নদীর ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছিল। 2টো হাত বুকের ওপর ভাঁজ করে রেখেও কনকনানি থামতে পারছিল না। সারাটা দিনের অন্তস্থ অভুক্ত শরীরটা টলছিল। নৌকায় যাত্রীরা নিঃশব্দে ছিল, শুধু মাঝিরা চিৎকার করে গুণ টানছে।
হাওয়ার বিপরীতে যাওয়ার ঠান্ডাটা লাগছে জব্বর। পাশে বসা এক মহিলা জিজ্ঞাসা করলেন, গরম জামা আনোনি সঙ্গে? দীপা মাথা নেড়ে না বলল। মহিলা বললেন, সঙ্গে তো দেখছি কেউ নেই। কোথায় যাচ্ছ, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? দীপা গম্ভীর মুখে জবাব দিল, বাপের বাড়ি। কবে বিয়ে হয়েছে? তরসু। ইয়ার কি মারছো? এইটুকুনি মেয়ে, নাক টিপলে দুধ বের হয়, ইয়ার কি মারছে? দীপা জবাব দিল, না। সে কঠিন মুখে বসে রইল। মহিলা তার পাশে সঙ্গে সঙ্গে ফিসফিস করে কিছু বলল। দীপা শুনল লোকটা বলছে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। মহিলা ধমকালেন, তোমার কি? পুলিশের ছুলে 18 ঘা। যে পালাচ্ছে তাকে পালাতে দাও। থাক, ওদিকে আর তাকিও না তুমি। মাঝি হতো না লাগলে টলাইমান নৌকা থেকে সুটকেস নিয়ে নামতে পারতো না দীপা। ঘাটের দোকানগুলোতে খদ্দেরদের ঢোকার জন্য হাঁকাহাঁকি চলছে। পরশু রাত্রে এই ঘাটেই ওরা জোড়া নৌকাতে উঠেছিল। তখন অন্ধকারে কিছুই নজরে আসেনি। এখন দেখলো গোটা 5 বাস দাঁড়িয়ে। কন্ট্রাক্টর খালাসিরা চিৎকার করে যাত্রী ডাকছে। শহরে যাওয়ার যাত্রীতে ভরে গেল নৌকা। বাসুদেব বাসটা কোথায়? কোয়ার্টার্সের সামনে দাঁড়িয়ে বা স্কুলে যাওয়ার সময় ওই নামের বাসটাকে দেখেছে। পেটের কাছে বড় করে লেখা আছে বাসুদেব। দীপা সুটকেসটা তুলল। এক টানা যতটা সম্ভব হেঁটে দাঁড়িয়ে পড়ল সে। একটা কুলি ছুটে এলো তার কাছে। কোথায় যাবেন তিনি? দিদি, কোন বাস? দীপা জবাব দিল, বাসুদেব। দেন, আমারে 2 আনা দিবেন। আসেন জলদি, বাস ছাড়াবার টাইম হয়েছে। দীপা দেখলো লোকটা অবলীলায় সুটকেস তুলে দৌড়াতে লাগলো। বালির ওপর দিয়ে শাড়ি পরে হাঁটতে অসুবিধা হচ্ছিল। চটিতে বালি ঢুকে যাচ্ছে, কাপড়ে টান পড়ছে। সে দেখলো চারপাশে লোকজন, মাই খাবারের দোকানে বেঞ্চিতে বসে সবাই তার দিকে হা করে দেখছে। এবং তখনই তার খেয়াল হলো বাঁ হাতের মুঠোয় ঘণ্টার আঁচল ধরা আছে। সে যে ফুলসজ্জার ঘরে ঘণ্টা দিয়ে আঁচল ধরেছিল আর তা খোলা হয়নি, এতক্ষণ মনে ছিল না। সে চট করে হাত নামাতেই ঘোমটা সরল এবং কানও ঠান্ডা হাওয়া লাগলো। সঙ্গে সঙ্গে আবার ঘোমটার প্রান্ত মুঠোয় ধরল দীপা। সে যে যাই ভাবুক, এতে আর ঠান্ডা কম লাগবে। খালাসিটা সুটকেস বাসের মাথায় তুলে দিচ্ছে। দীপা বাসুদেব লেখাটা দেখতে পেল। সঙ্গে সঙ্গে এতক্ষণ যে উদ্বেগ বুকের পাঁজরায় ভার বাড়াচ্ছিল, সেটাও উধাও হয়ে গেল। এই বাস রোজ তাদের কোয়ার্টার্সের সামনে দিয়ে যাওয়া আসা করে, যখন তখন সে ঠিকঠাক পৌঁছে যাবে। লোকটাকে 2 আনা দেওয়ার পর তার হাতে 1 টাকা রইল। গাড়ি ভাড়া কত? দীপার গলা শুকিয়ে গেল। 1 টাকাই হয়ে যাবে। মনে পড়ল ট্যাক্সিওয়ালা ভাড়া চেয়েছিল 1 টাকা, কিন্তু তার হাত থেকে নিয়েছিল 8 আনা। অপর থেকে নেমে এসে খালাসিটা ধমকালো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? গাড়িতে উঠুন। কোথায় যাবেন? দীপা চা বাগানের নাম বলল। খালাসি বলল, উঠুন জলদি। লেডিস সিটে বসে পড়ুন, গাড়ি এখনই ছাড়বে। সারি সামলে বাসের সিঁড়ি ভাঙতে বেশ কসরত করতে হলো। খুব ভিড় নেই। লেডিস লেখা একটা খালি সিটে বসে পড়ল সে, এবং আর তার কিছুক্ষণ বাদে ঝিমুনি এলো। বাস যখন চলতে শুরু করলো, যখন ঠান্ডায় কামড় আরও বাড়লো, যখন রৌদ্র টুপ করে সরে গিয়েই অন্ধকার নামলো ময়নাগুড়ির ওপর, তখন কন্ট্রাক্টর এসে দীপার পাশে বা জানালা বন্ধ করে দিল। দীপা চোখ মেলল। তার খুব কাঁপুনি আসছিল। ঠোঁট শুকনো, গলার ভেতরটা শুকিয়ে যাচ্ছে। তার 2 হাঁটু কাঁপছিল। সে ঝাপসা দেখল। কন্ট্রাক্টর একটু ঝুঁকে জিজ্ঞাসা করলো, কোথায় যাবেন? দীপার ঠোঁটে হাসি ফুটল। কি আশ্চর্য, আজ সবাই তাকে আপনি বলছে কেন? সে কি 2 দিনেই এত বড় হয়ে গেল? দীপা হঠাৎ কন্ট্রাক্টরকে ঝাপসা দেখল। কন্ট্রাক্টর বলল, আরে সঙ্গে কেউ নেই নাকি? চোখ দেখে মনে হচ্ছে জ্বর হয়েছে খুব। যাবেন কোথায়? দীপা কোনো মতে চা বাগানের নামটা উচ্চারণ করলো। গলার স্বর নিজের কাছেই অচেনা মনে হলো। উচ্চারণ করেই সে মুঠো খুলে টাকাটা তুলে ধরলো। কন্ট্রাক্টর সেটা খপ করে তুলে নিয়ে একটা টিকিট গুঁজে দিল। জানালায় মাথায় হেলিয়ে দিল সে। বড্ড শীত করছে। বুকের পাঁজর পর্যন্ত কেঁপে উঠল। অন্ধকার চিরে ছুটে যাওয়া বাসে চোখ বন্ধ করতে একটি নগ্ন ঝিরঝিরে শরীর দেখতে পেল সে। কি বিভৎস ভঙ্গিতে হাঁপাচ্ছে সে।
দীপা কেঁদে উঠল। কন্ট্রাক্টর মুখ ফিরিয়ে তাকে দেখলো। যাত্রারাও কেউ কিছু বলল না। প্রায় কানের কাছে মুখ এনে কন্ট্রাক্টর কিছু চেঁচিয়ে বলতে চোখ খুললে দীপা। লোকটা আবার বলল, চা বাগান আসছে, কোথায় নামবেন? জিজ্ঞাসা করেই পেছনে জানালা খুলে দিল দেখার জন্য। শীতল বাতাসে স্পর্শে কুঁকড়ে গেল দীপা। কোনো মতো মুখ ফিরিয়ে সে বাইরে তাকাতে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। কন্ট্রাক্টর জিজ্ঞাসা করলো, বাগানে না চৌমাথায়? বাগানে না চৌমাথায়? দীপা জবাব দিতে পারল, বাগানে। সঙ্গে সঙ্গে মাথার উপর দড়ি থেকে টান দিল লোকটা। বেল বাজলো এবং বাসটা গতি কমিয়ে থেমে গেল। দীপা উঠে দাঁড়ালো। পা বাড়াতেই মনে হলো সে পড়ে যাবে। কন্ট্রাক্টর সেটা বুঝতে পেরে খপ করে কনুই ধরলো। লোকটার সাহায্য সে কোনো মতো নিচে নামতে পারলো। খালাসি সুটকেস নামিয়ে দিলে আলোটুকু নিয়ে চলে গেল বাসটা। মুহূর্তে চারধার অন্ধকার একাকার। দীপা দাঁড়াতে পারছিল না। এরই মধ্যে মনে হলো সে ঠিক জায়গায় এসছে তো। তারা তাকে ভুল করে অন্য কোথাও নামিয়ে দেয়নি তো? সে যে কিছুই চিনতে পারছে না। সমস্ত শরীর টলতে লাগলো। সুটকেসের ওপর বসে পড়ে হাউ হাউ করে কেঁদে উঠল দীপা। এই সময় তার শীতবোধও ছিল না। রাস্তায় দুপাশে লম্বা লম্বা দেওদার গাছ আকাশ ঢেকে রয়েছে। এই সব গাছে বাদুড়েররা আরামে ঝোলে। পুলি লাইনে মদেশিয়া ছেলেমেয়েরা টর্চ আর গুলিতে নিয়ে চলে আসে সন্ধে পার হলেই। একজন টর্চ ধরে রাখে বাঁদুরের শরীরে, আর একজন গুলিতে ছেড়ে তাক করে। ঝুপ শব্দ হয়। বাঁদুরটা পড়ে যায় মাটিতে। সেটাকে ভরে নেয় ওরা ঝোলায়। ওদের ওই দুজন কান্নাটা শুনে ছুটে এলো। টর্চের আলোয় ফেলে তারা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আলোর স্পর্শ পেয়ে দীপার চোখ খুলল। তার কান্নার বাগ মানছিল না। কিন্তু টর্চের ওপাশে কে আছে তা সে বুঝতে পারছিল না। নিজেদের মধ্যে কথা বলাবলি করে ছেলে দুটো দৌড়ে সিঁড়ি টপকে মাঠে নামলো। দীপার খুব ভয় করতে লাগলো। কাপড়টাকে ভালো করে জড়িয়ে মাথা তুলে সে উঠে দাঁড়ালো। আর তারপরেই যেন দেখতে পেল দূরে আবছা আলো পরপর কয়েকটা, এবং তখনই সে শিউলি ফুলের গন্ধ পেল। সঙ্গে সঙ্গে বুকের মধ্যে বাজনা বাজতে লাগলো যেন। শিউলির আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং দীপা যাওয়া মাত্র আছাড় খেয়ে পড়লো মাটিতে। ঠিক সেই সময় অমরনাথে বারান্দায় দাঁড়িয়ে মদেশিয়া ছেলে দুটোর সঙ্গে কথা বলছিল। তার কোয়ার্টার্সের মুখোমুখি। মাঠ পার হলেই সিঁড়িটা। ছেলে দুটো তাই তাকে দরজা খুলতে বাধ্য করেছিল। ওরা জানিয়েছিল একটা মেয়ে সুটকেস নিয়ে রাস্তায় বসে একা কাঁদছে। অঞ্জলি পেছনে এসে দাঁড়িয়েছিলেন। ওমা, এই রাত্রে আবার কে কাঁদবে? অমরনাথ যেম্য হ্যারিকেনটা একটি ছেলের হাতে তুলে দিয়ে বললেন, চল দেখি। কৌতূহল নিয়ে অঞ্জলি দাঁড়ালো বারান্দার প্রান্তে। ভেতরে ঘর থেকে সুভাষচন্দ্র গলা ভেসে এলো, এসব ফালতু ঝামেলায় কেন যে যাই? অঞ্জলি জবাব দিল না। সে দেখলো হ্যারিকেনটা সিঁড়ি পেরিয়ে আসাম রোডের কাছে চলে গেল, এবং তারপরেই অমরনাথে আর্তচিৎকারে সমস্ত চরাচর জেগে উঠল। দূর থেকেই অঞ্জলি অস্পষ্ট দেখলো অমরনাথ মাটিতে বসে পড়েছেন। সব বিস্মিত হয়ে সে তীরের মতো অন্ধকার মাঠ ডিঙিয়ে ছুটে এলো। অমরনাথ তখন দু হাতে দীপার শরীর আঁকড়ে ধরেছেন। দীপু মা, তুই এখানে? দীপা, তুই কথা বল। ও দীপু! অঞ্জলি ঝাঁপিয়ে পড়ল। স্বামীর হাত থেকে মেয়েকে টেনে নিল। কি হলো? ও এখানে কেন? জ্বরে গা পুড়ে যাচ্ছে। চিৎকার করে না। কেঁদে তোল ও কোলে তোল ওকে। ঘরে নিয়ে চল। দু হাতে মেয়েকে বুকে তুলে নিয়ে অমরনাথ দৌড়ালেন। তার বুক হাত যেন উত্তাপে পুড়ে যাচ্ছিল। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে হতবাক সুভাষচন্দ্রের সামনে এক মুহূর্ত দাঁড়ালেন। তারপর ভেতরের ঘরে নিজেদের বিছানায় শুয়ে দিয়ে চিৎকার করলেন, মা, তাড়াতাড়ি এসো, আমরা কি করেছি নিজের চোখে দেখো। সঙ্গে সঙ্গে বিছানার পেছনে দাঁড়িয়ে ধমকে উঠলে, অঞ্জলি, পাগল হয়ে গেছে নাকি? মাথা ঠান্ডা করে ডাক্তারবাবুকে ডেকে আনো। এই সময় মনোরমা প্রায় দৌড়ে ঘরে ঢুকলেন। অমরনাথ তখন লেপ টেনে দিচ্ছিলেন দীপার শরীরে। মনোরমা গলা থেকে শব্দগুলি ছিটকে এলো, ও এখানে কেন? অমরনাথ মাথা নাড়ালেন উন্মাতের মতো, জানি না। বাস রাস্তায় সুটকেসে নিয়ে বসেছিল। দেখো তোমরা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। অমরনাথ টর্চ তুলে নিয়ে ছুটলেন। মনোরমা ততক্ষণ বিছানায় বসে পড়লেন। বিকেলের পর তিনি অমরনাথের বিছানায় সচরাচর বসেন না।
ঝুঁকে পড়ে মনোরমা জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই কার সঙ্গে এলি? ও দীপা, ও মা, এ যেন শরীরে উনুন জ্বলছে। ও বৌমা, জল আনো, তাড়াতাড়ি জলে আনো। অঞ্জলি ততক্ষণে একটা বালতি জল নিয়ে নেকড়া ভিজিয়ে ফেলেছিল, তাই ভাঁজ করে শাশুড়ির হাতে তুলে দিল। মনোরমা সেটি দীপার কপালে চেপে ধরলেন। এপাশ ওপাশ করতেই পট্টি শুকিয়ে গেল। মনোরমা ক্রমাগত জল পট্টি দিয়েই চললেন। মাথার পিছনে বসে অঞ্জলি পাখা নিয়ে বাতাস করতে লাগলো। এই ঠান্ডায় বাতাস করা উচিত কি হচ্ছে কিনা তা বুঝতে পারছেন না। সে একবার শাশুড়ির দিকে তাকালো। মনোরমা ঠোঁট টিপে কাজ করে যাচ্ছে, তার মুখ এখন কঠিন দেখাচ্ছে। ছোট দুই ছেলে দূরে আলো আন গায়ে চুপচাপ দাঁড়িয়ে দৃশ্যটি দেখছে। এমনকি উঠোনের বারান্দায় দরজায় বধূয়া কখন এসে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। মিনিট 5 পর অমরনাথ ডাক্তারবাবুর সঙ্গে ফিরে এলেন। সুভাষচন্দ্র গিয়েছিলেন তার সঙ্গে, ব্যাগটি তিনি বহন করেছিলেন। অমরনাথ একটা চেয়ার এনে বিছানায় পাশে রাখলে ডাক্তারবাবু সেটাই বসে প্রথমে নাড়ি দেখলেন, বুকে স্টেথো নিয়ে পরীক্ষা করলেন কয়েকবার। তারপর থার্মোমিটার বের করে ঠোঁট ফাঁক করে জিভের তলায় ঢুকিয়ে মুখ চেপে ধরলেন। ঘরে কেউ কোনো কথা বলছিল না। পরীক্ষা শেষ হয়ে গেলে ডাক্তারবাবু সোজা হয়ে বসলেন। তাকে খুব ভাবিত দেখাচ্ছিল। অমরনাথ বললেন, আমি কিছু বুঝতে পারছি না। কত জ্বর দেখলেন? 104। নার্ভ খুব উইক, মনে হয় পেটে কিছু নেই। বুকে ঠান্ডা বসছে বেশ। আমি ওষুধ দিচ্ছি, এখনই খাইয়ে দেবেন। ঘুমাতে দিন ওকে। রাত্রে বাড়াবাড়ি হলে আমাকে ডাকবেন। আর মাথাটা ভালো করে ধুইয়ে দিন। মাথাটা ধোয়াতে গেলে ঘুম ভাঙবে না? অঞ্জলি জিজ্ঞাসা করলো। এখন ভাঙুক, অবশ্য বেহুশ হয়ে আছে। টের পাবে বলে মনে হয় না। আচ্ছা, এক বালতি জল আর মগ নিয়ে আসুন। বধূরা ছুটলো, সঙ্গে সঙ্গে ফিরে এলো বালতি আর মগ নিয়ে। তোয়ালে গলায় চেপে ডাক্তারবাবু নিজের হাতে মাথা ধুয়ে দিলেন। অঞ্জলি মুছিয়ে দিচ্ছেন। তখন ডাক্তারবাবু বললেন, মনে হচ্ছে মেয়েটার ওপর দিয়ে বিরাট ঝড় বয়ে গিয়েছে। শুধু ঠান্ডা লেগে জ্বর এলে নার্ভ এত উইক হয় না। কেউ আসুন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। ডাক্তারবাবু চলে গেলেন। অমরনাথ তাকে অনুসরণ করলেন। শীতের রাতটা কেটে গেল। সুভাষচন্দ্রকে জোর করে ঘুমাতে পাঠিয়েছিল অঞ্জলি। এক ফাঁকে তাকে খাবারও এনে দিয়েছিল সে, কিন্তু বাকি তিনজনে খাওয়া তো দূরের কথা, কেউ বিছানায় শরীরও এলাতে পারেনি। ডাক্তারবাবু অমরনাথকে বলে দিয়েছিলেন ঘুম না ভাঙিয়ে 2 ঘন্টা পর জ্বর দেখে লিখে রাখতে, ঘড়ির কাঁটা ধরে ওষুধ খাওয়াতে। এই সবই ঠিকঠাক চলছিল। এখনো এ বাড়ির চারপাশে বিয়ের গন্ধ ছড়ানো। 3 দিন আগে যাকে ঘিরে সবাই হইচই করে সঙ্গ বেরিয়েছে, খাওয়া দাওয়া নিয়ে হাঁকাহাঁকি হয়েছে, সে প্রায় অসাড় হয়ে পড়ে আছে বিছানায়। 104 ছাড়িয়ে যখন থার্মোমিটারের কাঁটা উঠল, তখন মনোরমা কথা বলেছিলেন, ডাক্তারকে খবর দাও, আমার ভালো ঠেকছে না, শরীর গরম, অথচ হাত পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছে। 3 রাতেই মেয়েটা একেবারেই শেষ হয়ে গেল। মধ্যরাতে অমরনাথ শাল মুড়ি দিয়ে আবার ডাক্তারবাবুর বাড়িতে দৌড়ে গিয়েছিলেন। জ্বর বেড়েছে শুনে ভদ্রলোক ছুটে এসেছিলেন বিছানা ছেড়ে। দ্বিধা সরিয়ে দিয়ে রেখে ইঞ্জেকশন দিয়েছিলেন। আধ ঘন্টা বাদে জ্বর 3.5 নামতে বলেছিলেন। 3 জন একসঙ্গে রাত জাগলে রোগীর সেবা করবে কে? পালা করে ঘুমিয়ে নিন। কথাটা কারো কানে ঢোকেনি। বাইরের ঘরে এসে সিগারেট ধরিয়েছিলেন ডাক্তারবাবু। তারপর আচমকা প্রশ্ন করেছিলেন, ওর ফুলসজ্জা যেন কবে ছিল? গত রাতে। কি হয়েছিল কিছুই বুঝতে পারছেন না? না, আমি কাল সকালে জলপাইগুড়িতে যাব। একটা কথা, আপনার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে? হ্যাঁ, মনে হচ্ছে ওর ওপর একটা সেক্স অ্যাটেম্প্ট হয়েছিল। ঠান্ডা যতটা না নয়, মনের উপর চাপ বেশি, খুব বেশি। নার্ভ মনে হচ্ছে স্যাটার্ড। অবশ্য এসব আমারই অনুমান, এর ওপর ভিত্তি করে কিছু করা যায় না। ওর সেন্স না এলে বোঝাও যাবে না। একজন বিয়ে হচ্ছে না বলে আত্মহত্যা করতে গিয়েছিল, আর একজন বিয়ে দিয়ে হত্যা করা হচ্ছিল। অদ্ভুত জীবন। চলি। অমরনাথ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। টর্চ জেলে অন্ধকার কাটাতে ডাক্তারবাবু চলে গেলেন। বিয়ে দিয়ে হত্যা করা হচ্ছিল। হঠাৎ ভেতর থেকে একটা কাঁপুনি এবং
সেই সঙ্গে বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়। প্রাণপণে শব্দটাতে চাপতে চেষ্টা করলেন অমরনাথ। তিনি হত্যাকারী? যে মেয়ে ধূপগুড়ি পর্যন্ত একা কখনো যায়নি, সে অত বড় সুটকেস নিয়ে জলপাইগুড়ি থেকে একা এলো কি করে? অসুখটা নিশ্চয় এখানে নামার পর হয়নি। প্রতুলবাবু তার পুত্রবধূকে ছাড়লেন কি করে? এই সময় অঞ্জলি তার পাশে এসে দাঁড়ালো। বাইরের দরজাটা তখনও খোলা। দ্রুত বন্ধ করে অঞ্জলি স্বামীর মুখের দিকে তাকিয়ে বলল, বাড়িতে আর একটা রোগী বাড়িয়ে তোমার কি লাভ বলতে পারো? তুমি শুয়ে পড়ো ওদের বিছানায়, আমরা যাচ্ছি। কিন্তু অমরনাথ কথা শোনেননি। সকাল হলো। হয়তো ডাক্তারবাবু বাড়ি থেকেই খবরটা ছড়িয়েছে চা বাগানে। প্রথমে এলেন বড়বাবু, বাবা, তেজেন্দ্র, তারপর একে একে সবাই। শুধু পাতিবাবু বা মালবাবুর বাড়ির লোকজন অবশ্য আসার মতো অবস্থা ছিল না। প্রত্যেকেরই কৌতূহল, মেয়েটা কেন ফুলশয্যার পরের রাত্রে একা ফিরে এলো? অমরনাথ যতই বলেন তিনি কিছুই জানেন না। তবু তেজেন্দ্রর কৌতূহলের শেষ হলো না। তিনি বললেন, আগে এমন হতো শুনেছি। ফুলশয্যার স্বামীর চেহারা দেখে কচি বউ পরের দিন ধান খেতে লুকিয়ে বসে থাকতো। সেরকম ঘটনা কি না বলতে পারো? নবনী অফিসে যাওয়ার আগে সাত সকালে খবর পেয়ে এসেছিল। এবার না বলেই পারল না। কিছু মনে করবেন না, আপনি কিন্তু সীমারেখা অতিক্রম করেছেন। তেজেন্দ্র হতভম্ব। কি? তুমি আমাকে বললে কথা? না বলে পারলাম না। কি আস্পর্ধা! সেদিনের ছেলে সবে এই বাগানে এসছে, যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটাকে আমি তৈরি হতে দিয়েছি। জানো, আমাকে সীমা দেখাচ্ছ? নবনী বিচলিত না হয়ে বলল, জন্মদাতাও যখন অপ্রকৃতস্থ হন তখন তাকে সতর্ক করে দেওয়া দরকার। অমরদা, আপনার পক্ষে তো আজ যাওয়া সম্ভব নয়। আমি সাহেবকে বলে দেব। তবে বাইরের লোকের এত ভিড় ঠিক নয়, বুঝতেই পারছেন। সবাই কাল সারা রাত ওদের ওপর ঝড় বয়ে গিয়েছে। যান সবাই এখান থেকে। কথাগুলো বলে সে আর দাঁড়ালো না। সাইকেল চেপে ফ্যাক্টরির দিকে চলে গেল। ভিড়টা এরপরে কমতে আরম্ভ করলো। এমনকি তেজেন্দ্রও গজগজ করতে করতে নিজেদের কোয়ার্টার্সে ফিরে গেলেন। ঘরে ঢুকে অমরনাথ দেখলেন অঞ্জলি নেই। তার জায়গায় সুভাষচন্দ্র বসছেন। সারা রাত ঘুমিয়ে এখন সুভাষচন্দ্রকে তরতাজা দেখাচ্ছে। মনোরমা পাথরের মতো বসে আছেন দীপার পায়ের পাশে। অমরনাথ বললেন, মা, এবার তুমি ওঠো। সারা রাত একভাবে বসে আছো, শরীর খারাপ হয়ে গেছে। সুভাষচন্দ্র বললেন, হ্যাঁ, আপনি যান, জ্বর তো কমে এসছে। মনোরমা গম্ভীর স্বরে বললেন, ওর সঙ্গে কথা না বলে আমি কোথাও যাব না। অমরনাথ অসহায়ের মতো সুভাষচন্দ্রের দিকে তাকালেন। সুভাষচন্দ্র বললেন, বাড়িতে তো সবাই আছে, কথা তো বলতেই পারবেন, কিন্তু ওর জ্ঞান কখন ফিরে আসবে? কথা বলার মতো জ্বর কতক্ষণে হবে তার তো ঠিক নেই। এই ব্যাপারে কথা বাড়িও না। কাল রাত্রে ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, যতক্ষণ না ওর মুখে কথা না শুনবো ততক্ষণ এখান থেকে উঠবো না। সুভাষচন্দ্র অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কিন্তু আপনি কলটলে যাবেন না? যাবেন তো? ওটা আমাকে বুঝতে দাও। অমর ডাক্তারবাবু কি বললেন সকালে? আসবে বলেছেন? হ্যাঁ মা। শুকনো মুখ প্রায় সাদা, গলা পর্যন্ত কম্বল টানা, নিঃশ্বাস পড়ছে দ্রুত, চোখ বন্ধ, স্মৃতি সিঁদুরে লাল। মনোরমা এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এখন অঞ্জলি তার পাশে বসে। অমরনাথকে জোর করে শুতে পাঠানো হয়েছে ডাক্তার চলে যাওয়ার পর। ভদ্রলোক নাড়ি দেখেছেন, ঘুম ভাঙেননি। বলেছেন যতক্ষণ ঘুমাতে পারে ঘুমিয়ে নিক। ঘুম ভাঙলে একটু গরম দুধ আর বিস্কুট দেবেন। খেতে চাইবে না, তবু যেটুকু পারেন খাওয়াবেন। আজ কোনো প্রশ্ন করবেন না, কিছু জানতে চাইবেন না। অঞ্জলি বলল, মা, আপনি সত্যিই উঠবেন না? মনোরমা মাথা নাড়লেন। মানত করেছি বৌমা। একটু ইতস্তত করে অঞ্জলি বলল, ও আজ জলপাইগুড়িতে যেতে চাইছে। মনোরমা বললেন, কেন? অঞ্জলি জবাব দিল, কি ঘটেছিল তা জানতে। মেয়েকে তো বিশ্বাস নেই যার ডান পিঠে। হয়তো শরীর খারাপ করতেই এখানকার কথা মনে এসেছিল, আর তাই কাউকে না বলে চলে এসছে। আমার তো এরকমটাই মনে হচ্ছে। তাহলে সুটকেস আনতে যাবে কেন? না, অমরনাথে যাওয়ার দরকার নেই। তুমি বরং ওকে বলো চিঠি লিখে কাউকে বলে পাঠিয়ে দিতে। সকাল 9টা বেজে গেছে। বাড়ির বউ না বলে চলে গেলে নিশ্চয়ই ওর শ্বশুর বাড়ি থেকে এতক্ষণ খবর এসে যেত। একটা রাত জ্বর গায়ে বউ বাড়িতে থাকলো না, আর ওরা চুপ করে বসে থাকবে?
কথা বলতে বলতে মনোরমার চোখ দীপার মুখের উপর স্থির হলো, ঠোঁট নড়ছে, মুখ হা হলো। অঞ্জলি মেয়ের উপর ঝুঁকে পড়লো। দীপা, ও দীপা, এই মেয়ে। দীপা ধীরে ধীরে চোখ মেলল, চোখে এখনো লালচে ভাব। ঠোঁট ছাড়লো সে, দৃষ্টির ছাদ থেকে ধীরে ধীরে নামলো। মনোরমার মুখের উপর আসা মাত্র তিনি হাসবার চেষ্টা করলেন, কিন্তু তখনও বুঝতে পেরেছেন মেয়েটা তার দিকে তাকিয়ে আছে বটে, তবে দেখছে না কিছুই। তিনি ডাকলেন, দীপু। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হলো, আর তারপরে ডান চোখের বন্ধ পাতার ভাঁজ গলে একটা জলের ধারা গড়িয়ে পড়লো কানের লতির দিকে। সেই সময় বধূয়া এসে দাঁড়ালো। এক আদমি আয়া হ্যাঁ জলপাই সে, বাবু কো মাংতা হ্যাঁ। অঞ্জলি একবার মেয়েকে দেখে দৌড়ে বাইরের ঘরে চলে এলো। বারান্দায় একটি লোক দাঁড়িয়ে। মনে পড়লো একেই তারা প্রথম দিন প্রতুলবাবুর অফিসে দেখেছিল। লোকটি হাত জোড় করলো, আমি জলপাইগুড়ি প্রতুলবাবুর বাড়ি থেকে এসছি। একটা দুঃসংবাদ আছে। গত রাত্রে অতুলচন্দ্র মানে ওর একমাত্র পুত্র দেহ রেখেছে। উনি পরে আপনাদের চিঠি দেবেন। নমস্কার। পাথরের মতো দাঁড়িয়ে রইল অঞ্জলি। ভিতরের ঘরে তখন মনোরমা পরম যত্নে দীপার চোখের কোল থেকে শেষ জলের দাগটি মুছে দিচ্ছিলেন। স্নেহে দীপা বলি, তোমার চিঠি পেয়েছি। তোমাকে আমি ইংরেজিতে চিঠি লিখতে বলেছিলাম, অথচ সেটা পেয়ে আমি বাংলাতে কেন লিখেছি তাই ভেবে নিশ্চয়ই অবাক হচ্ছ। সেইটাই আগে বুঝিয়ে বলি। আমাদের সময় আমরা ইংরেজি বাংলার চেয়ে ভালো শিখতাম। কোনো কিছু বানিয়ে লিখতে বললে বাংলা বদলে ইংরেজিতে লিখলে সুবিধা হতো। নেসফিল্ডের গ্রামারই সেই ছোটবেলায় এমন গিলিয়ে দেওয়া হয়েছিল যে ইংরেজি বাক্য ভুল লিখতেই পারতাম না। এতে উপকার হয়েছে দুটো। পৃথিবীর প্রায় সমস্ত বিখ্যাত বই ইংরেজি ভাষায় পাওয়া যায়। পৃথিভাষায় দক্ষতা থাকায় সেগুলিতে ডুবে যেতে অসুবিধা হয় না। দ্বিতীয়ত, জিভের আড়ষ্টতা চলে গেলেও কথা বলতে সুবিধা হয়। মনে রেখো, বাংলার বাইরে কেউ বাংলা ভাষা বোঝে না। বড় জায়গায় পৌঁছাতে হলে নিজের আন্তর্জাতিক করতেই হবে। শুনেছি রাশিয়ান বা ফরাসিরা ইংরেজি বলে না। পৃথিবীর ইতিহাসে যদি কখনো রাশিয়ান বা ফরাসিদের মতো জায়গা দখল করতে পারি, তখন না হয় শুধু বাংলা ব্যবহার করব। তোমার ইংরেজি বিদ্যে কতটুকু তা জানার জন্য ইংরেজিতে চিঠি লিখতে বলেছিলাম। খুব ভালো লাগলো, কারণ একটি বানান ভুল পায়নি। ছোট ছোট বাক্য মনের কথা লিখতে পেরেছো। আমি বিশ্বাস করছি কেউ তোমাকে এই চিঠি লিখতে সাহায্য করেনি। চা বাগানের থেকে অমন স্কুলে পড়েও যে তুমি চিঠি লিখতে পেরেছো, তার জন্য তোমার মাস্টারমশাইকে আমার শ্রদ্ধা জানালাম। এখন কেমন আছো? পরীক্ষা তো দরজায়। যদি জলপাইগুড়ির বদলে শিলিগুড়িতে তোমার সিট পড়তো, তাহলে আমার এখানে থেকে পরীক্ষা দিতে পারতে। দাঁতে দাঁত চেপে লড়ে যাও, তোমার সাফল্য পেতেই হবে। মনে রেখো, আমি যখন পাস করেছিলাম, কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, তখন মেয়েদের হাতে গোনা যেত। এখনও ছবিটা বড় বেশি পাল্টায়নি। আমাকে ঘোড়ামুখো মেয়ে বলা হতো। আমাদের সমাজ আমার ওই অধহত মেনে নেয়নি। বয়েই গেছে আমার। তুমিও যা নেয় মনে করবে তাই সত্য বলে ভাববে। সেই সত্যের জন্য কিছুর সঙ্গে আপোষ করো না। মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। যে প্রশ্নটিকে কঠিন মনে হবে তার উত্তর আগে লিখবো, কারণ তখন তোমার মাথা তাজা থাকবে এবং তুমি কিছু একটা ভেবে বের করতে পারবে। সহজ উত্তরগুলো লিখে ফেলার পর কঠিনটা নিয়ে আর ভাবার অবকাশ পাবে না। যেন তেন করে সারতে হবে, তখন নম্বরও কমে যাবে। কঠিনটাকে সরিয়ে রেখে সহজটাকে ধরা মানে পালিয়ে যাওয়া। সহজ যা তা তো পরেও সহজ থাকে, তাই না? এই চিঠির উত্তর আমি এখন চাই না। সব পরীক্ষা শেষ হলে একটা লম্বা চিঠি লিখে আমাকে জানিও। তোমার এগিয়ে যাওয়ার পথে আমার শুভেচ্ছা সবসময় থাকবে। ইতি, রমলা সেন। চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল দীপা। রমলা সেনের চিঠি এলেই মন ভালো হয়ে যায়। বয়স্ক মানুষটা কেমন বন্ধুর মতো হয়ে কথা বলেন। গত 2 বছর ধরে প্রতি মাসে 2টি করে চিঠি লেখে দীপা। জবাব পাই। চিঠিটা অমরনাথ সকালে জলখাবার খেতে আসবার সময় ফ্যাক্টরি থেকে এনেছিলেন। বাগানে সবার চিঠি ফ্যাক্টরিতে জমা হয়। জলখাবার খেয়ে আবার কাজে যাওয়ার সময় তিনি পড়ার ঘরের দরজার সামনে দাঁড়ালেন। আগে যেটা বসার ঘর ছিল সেটা বাড়িয়ে পার্টিশন
বাড়িয়ে পার্টিশন দিয়ে দীপার পড়ার ঘর করে দেওয়া হয়েছে অনেক দিন। পায়ের আওয়াজ থেমে যেতে দীপা মুখ ফিরিয়ে তাকালো। অমরনাথ জিজ্ঞেস করলেন, কার চিঠি? রমলা সেনের। দীপা মাথা নাড়ালো। অমরনাথ জিজ্ঞাসা করলেন, কি লিখেছেন? দীপা বলল, পড়বে? আমার কি করা উচিত তাই লিখেছেন। অমরনাথ কথা না বলে হেসে নিচে নেমে গেলেন। দীপা দেখল বেড়ার গায়ে হেলান দেওয়া সাইকেল টেনে নিয়ে তিনি ফ্যাক্টরির দিকে রওনা হলেন। দীপা জানালা দিয়ে মাঠের দিকে তাকালো। সকালের রোদে মাঠ, চাপা ফুলে গাছ মাখামাখি। আসাম রোড দিয়ে বাস ছুটে যাচ্ছে, পাখি ডাকছে গাছে গাছে। পৃথিবীটা কি শান্ত। দীপা চিঠিটাকে আর একবার দেখল। ভোর 4টের সময় পড়তে বসছে। আজকাল 5টার পরেই সকাল হয়ে যায়। সারাদিন 15 ঘন্টা না পড়লে খুব খারাপ লাগে। টেস্ট পেপারটা নিয়ে আবার অঙ্ক কষতে বসতেই বারান্দায় শব্দ হলো। সাধারণত বারান্দার দিকে দরজাটা বন্ধ রাখতে পড়ার সময় দীপা দেখলো খবরের কাগজ পড়ে আছে। সে উঠে আজকের কাগজটা তুলে নিল। জওহরলাল নেহেরু কী বলেছেন, বিধানচন্দ্র রায় কী করেছেন, কমিউনিস্টরা কোথায় আন্দোলন করছে, এই সব। প্রথম পাতাটা পড়তে মোটেই ভালো লাগছে না। দ্বিতীয় পাতা খুলতেই সুচিত্রা উত্তমের ছবি দেখতে পেল সে। গত কালীপুজোয় মাঠে সিনেমা দেখানো হয়েছিল, অগ্নি পরীক্ষা। গানে মোর ইন্দ্রধ্বনি মনের ভেতর গুনগুনিয়ে বেজে যায় সর্বক্ষণ। তখন সুচিত্রা উত্তমকে দেখেছিল সে। যেতে চায়নি প্রথমে। অঞ্জলি জোর করে ধরে নিয়ে গিয়েছিল। তখন অনেক রাত। মাথায় চাদর জড়িয়ে সবার পিছনে মায়ের সঙ্গে ত্রিপলের ওপর বসে দেখেছিল। সুচিত্রা সেনের ছবি দেখেই মালবাবুর বাড়ির সেই ছেলেটার কথা মনে পড়ে। সেই কত বছর আগে শিউলি ফুল তুলেছিল সে ভোরবেলায় ছেলেটির সামনে। এসে বলেছিল, তোমাকে দেখতে ঠিক সুচিত্রা সেনের মতো। খুব রাগ হয়ে গিয়েছিল সেদিন। আজ হাসি পেল। ছেলেটাকে তারপর আর কখনো দেখেনি সে। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।